দেখা যাচ্ছে? জি দাদা, দেখা যায়। ওকে। দাদা, দেখা যাচ্ছে। আজকে বেশি ক্লিন না? হ্যাঁ, আজকে সেই হুম। হ্যাঁ, আছে। আচ্ছা, লাইটের অ্যারেঞ্জমেন্ট হয়তো একটু চেঞ্জ টেঞ্জ করছি সেজন্য হয়তো। তো সবাইকে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডির সর্বশেষ ক্লাসের আগের ক্লাস, অর্থাৎ ক্লাস নাম্বার 39-এ স্বাগতম জানাচ্ছি, ইলেকট্রনিক্সের জিরো টু হিরো বেচের। তো আমরা আজকে যে জিনিসটা করব সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল ক্লাসের দ্বিতীয় ক্লাস, সেইখানে হচ্ছে সার্কিট ডিজাইন সম্পর্কে পড়াশোনা করব। তো সার্কিট ডিজাইন এই জিনিসটি পড়ার আগে আমরা বেসিক্যালি কিছু সার্কিট দেখব। এটা হচ্ছে একটা এলইডি ফ্লিপ ফ্লপ সার্কিট। এলইডি ফ্লিপ ফ্লপ সার্কিটটা, এটা দেখা যাচ্ছে জি, দেখা যাচ্ছে। দেখা নাকি যাচ্ছে। ঝাপসা হয়ে আছে? আলো তো মানগুলো জ্বলছে। মানগুলো দেখা যাচ্ছে না দাদা। মান ক্যাপাসিটরের মান কত দিচ্ছে একটু দেখা মান যাচ্ছে না। দেখা যাচ্ছে না, না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমাকে একটু কালো দেখা যাক, তারপর আপনাদের দেখা যাওয়া চাই। একটু লাইট সেটিংটা চেঞ্জ করে দিই। নিশ্চয়ই এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। জি, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। যাই হোক, আমি কিছুটা কালো হয়ে গেলাম আর কি। উগান্ডায় যাই নাই আবার। তো এখন এই ফ্লিপ ফ্লপ সার্কিটটাতে এটার কাজ কি? কাজ কিছুই না, এই লাইটটা জ্বলবে, কিছুক্ষণ পরে এটা জ্বলবে, এটা 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 এভাবে অল্টার করে জ্বলবে আর কি। এরকম 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 করে জ্বলবে, একবার এটা একবার এটা। এই জন্যই এটার নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ। বেসিক্যালি আমাদের যে ফ্লিপ ফ্লপ সার্কিট, সেটার আহ, একটা ভার্সন আর কি, অ্যানালগ ভার্সন। মানে গেট টেট দিয়ে না করে, লজিক গেট এই ধরনের কিছু দিয়ে না করে, ট্রানজিস্টর দিয়ে এই ফ্লিপ ফ্লপের ফ্লেভারটা তৈরি করা হয়েছে। এখানে ফ্লিপ ফ্লপ বলতে বোঝানো হচ্ছে একবার এটা জ্বলবে, কিছুক্ষণ পর ওটা জ্বলবে। এখন এখানে যদি আপনি 4-5টা 10টা এলইডি যদি লাগাই দেন, এদিকে 10টা এলইডি যদি লাগাই দেন, তাহলে দেখতে অনেকটা সুন্দর হবে না কম্বিনেশন গুলো? এইভাবে এইভাবে। তো এই ধরনের লাইটগুলো আমাদের বাস্তব জীবনে অনেক সময় খেলনা টেলনা বানাইতে বা বিভিন্ন জায়গায় ঘরের মধ্যে ডেকোরেশন করতে করতে অনেক সময় লাগতে পারে। তা আমরা সিম্পল বেসিক থেকে শুরু করব, যে এই ফ্লিপ ফ্লপ সার্কিট, এটা তো সার্কিট, কিন্তু এই সার্কিটটা যখন আমরা ডিজাইন করব, যখন আমরা বাস্তবে একটা পিসিবি বোর্ডের মধ্যে যখন এই জিনিসটাকে লাগাইতে যাব, পিছনের দিকে অনেক আঁকিঝুঁকি দেখা যায় না সার্কিটের? জি, দেখা যায় কিনা? জি, দেখা যায়। হ্যাঁ, আমরা এরকম কিছু আঁকিঝুঁকি দেখি। হ্যাঁ। এই ধরনের না? দেখা যায়? জি, জি, দেখা জি, যায় দাদা। দেখা যায়। হ্যাঁ, ধরেন এই এই যে আঁকিঝুঁকি গুলা, এই যে আঁকা বাঁকা লাইন, কত কিছু লাইন টাইন আঁকলো, এই আঁকিঝুঁকি আপনি যদি না করেন, তাহলে সামনের দিকে কি কম্পোনেন্ট গুলো বসাইতে পারবেন? না, পারা যাবে না। তাহলে সামনের দিকে একটা পৃষ্ঠায় কম্পোনেন্ট গুলো বসবে, আর আরেকটা পৃষ্ঠায় এরকম আঁকিঝুঁকি থাকবে। এই যে আঁকিঝুঁকি করা, এটাই হচ্ছে সার্কিট ডিজাইন। তাহলে এই সার্কিট গুলোকে ডিজাইন করতে গেলে, ডায়াগ্রাম গুলোকে যদি আঁকতে চাই আমরা, একটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, যেটা কিছুক্ষণ আগে দেখেছেন আপনারা। এই যে এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। এই সার্কিট ডায়াগ্রাম থেকে পিসিবির পিছনে আঁকার জন্য যে ডায়াগ্রামটা, অর্থাৎ এই ধরনের ডায়াগ্রামটা তৈরি করতে হবে, মনে রাখতে হবে।
যে একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ট্রাবল শুটার হোক কিংবা ভালো ইঞ্জিনিয়ার হোক, যেই হোক না কেন, সে তখনই ভালো ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংটা শিখতে পারবে যখন সে এই পিছনের ডিজাইনটা করতে জানবে। বলা হয়ে থাকে ইলেকট্রনিক শিক্ষার 1/3 শিক্ষাই হচ্ছে এই পিছনের ব্যাক সাইড ডিজাইন করা। মানে আপনি যদি পুরো ইলেকট্রনিক জগতে 3/1 ভাগ শিখে ফেলতে চান, তাহলে ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে এক্সপার্ট হইতে হবে। আমরা এখানে এক্সপার্ট হব না, করে কিভাবে বেসিকটুকু নেওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই 3-4 মাসের প্র্যাকটিক্যাল ক্লাস আর 3 ঘন্টার প্র্যাকটিক্যাল ক্লাস এক না, তার মধ্যে আবার এ কি ওয়্যারলেস নাকি? তো সেই জন্য জি আমরা জি দাদা। করে কিভাবে এরকম 2-4টা জিনিস শেখার চেষ্টা করব। আমরা আমাদের এখানে চলে যাচ্ছি। তো আমরা প্রথমে দেখেন একটা ট্রানজিস্টর, এই হচ্ছে একটা ট্রানজিস্টর। কি ট্রানজিস্টর এটা? এনপিএন ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টর। এই এনপিএন ট্রানজিস্টরকে যদি আমরা পিছনের সাইডে ডিজাইন করতে চাই, তাহলে এই ট্রানজিস্টরের নাম্বারটা আগে দেখতে হবে। কি লেখা আছে? বিসি 547। কি বলেছি? বিসি। বিসি 547। এটা দেখার সাথে সাথে আপনাকে এই জায়গায় গুগলে এসে এই বিসি 547 সম্পর্কে আগে একটু পড়াশোনা করে নিতে হবে। কি একটু সাউন্ড ইয়া রাখবেন, মিউট রাখবেন, যারা কথা বলতেছেন একটু মিউট রাখবেন। কে? আচ্ছা এখানে দেখেন, আচ্ছা যারা কথা বলছেন একটু কাইন্ডলি সাউন্ডটা মিউট রাখবেন। আচ্ছা এইখানে দেখেন, এই যে বিসি 547 বলা হচ্ছে, এই ট্রানজিস্টরটাকে যদি নাম্বারটা আপনার চোখের সামনাসামনি যদি রাখেন, পাগুলো যদি নিচের দিকে রাখেন, তাহলে এক হচ্ছে ডান পাশ থেকে, 1 2 3। কি বলেছি? পাগুলো নিচে, নাম্বার আপনার চোখের সামনাসামনি থাকবে। এইভাবে রাখলে 1 হচ্ছে ডান পাশে, 2 হচ্ছে মিডলে, 3 হচ্ছে বাম পাশে। এক কি সেটা? ইমিটার। এই টার্মিনালটার নাম হচ্ছে ইমিটার। 2 নাম্বারটা হচ্ছে বেস, 3 নাম্বারটা হচ্ছে কালেক্টর। তাহলে আমরা কিভাবে পড়তে পারি এই 3টা পাকে? ইমিটার, বেস, কালেক্টর। ঠিক আছে? আপনার ট্রানজিস্টরটা আপনার চোখের সামনাসামনি থাকবে, পাগুলো নিচের দিকে থাকবে। ডান পাশ থেকে 1 নাম্বার হচ্ছে 1 2 3। 1 নাম্বার হচ্ছে ইমিটার, 2 নাম্বার হচ্ছে বেস, 3 নাম্বার হচ্ছে কালেক্টর। আচ্ছা আমাদের পড়াশোনা শেষ, আমরা আমাদের এখানে চলে আসলাম। তাহলে এই হচ্ছে বিসি 547, এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর, আর এখানে নাম্বারটা লেখা থাকবে। এখন এই 3জনের, ইমিটার এটা, বেস মধ্যখানে, কালেক্টর এখানে, এটার জন্য যদি আমি ডিজাইন করি, ডিজাইনটা হবে এরকম। এই ইমিটার নিচের দিকে আছে, এই ইমিটার নিচে রাখবো, বেস, কালেক্টর। এটাই হচ্ছে ডিজাইন। এ দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। এটা কি হ্যাঁ বোঝা স্যার। গেছে? হ্যাঁ বোঝা গেছে। হ্যাঁ খুব সোজা তাই না? আচ্ছা এখন আসেন, তাহলে আমি ট্রানজিস্টরের জন্য ডিজাইন করা শেষ। একটা রেজিস্টরের জন্য কিভাবে ডিজাইন করব? একটা রেজিস্টরের ডিজাইন আরো সোজা। রেজিস্টরের এই 2টা মাথা, এই 2টা মাথা না? তাহলে একটা রেজিস্টর কতটুক লম্বা হয়?
আপনার কাছে জানা আছে, মনে করেন যে একটা রেজিস্টর এইটুক লম্বা হতে পারে, ঠিক আছে? তাহলে জি ওই লম্বার মাপটা মনে মনে ঠিক রেখে আপনি করবেন কি, একটা রেজিস্টরের জন্য ডিজাইন, জাস্ট দুইটা ফুটা, এই দুইটা ফুটাতেই কি রেজিস্টর ঢুকে যাবে জি এইভাবে। ওকে, ওকে একটা ক্যাপাসিটরের ডিজাইন, এটা একটা ক্যাপাসিটর, তাহলে একটা ক্যাপাসিটরের ডিজাইন সেম, এরকম দুইটা ফুটা রেজিস্টরের মতো, ঠিক আছে? এই দুই মাথায় ক্যাপাসিটরটা ঢুকে যাবে। এলইডি দুইটা পয়েন্টের জন্য দুইটা শুধুমাত্র থাকবে। এখন আমরা যদি এই পুরো জিনিসটাকে একসাথে ডিজাইন করতে চাই, তাহলে দেখতে কেমন হবে? আসেন এইখান থেকে ডিজাইন করা শুরু করি। প্রথমে ট্রানজিস্টর, ট্রানজিস্টরটার জন্য কয়টা ফুটা লাগবে? 3টা। এইভাবে তিনটা। আর এই তিনটা ফুটা আপনি বাস্তবে, এই ট্রানজিস্টরটা বাস্তবে যতটুক, ঠিক ওই পরিমাণ পাগুলো যেন ঢুকে ওইরকম পাশাপাশি করে রাখবেন। আবার তিনটা, একটা উত্তর আমেরিকা, একটা দক্ষিণ আমেরিকা, আর একটা বাংলাদেশে দিতে যাবেন না, তাহলে ওই ট্রানজিস্টরকে ফাঁকা করতে করতে পাগুলো আর ঢুকানো যাবে না। বুঝতে পারছি কি বলছি? জি ডিজাইন করার সময় এগুলো এমন ভাবে পাশাপাশি থাকতে হবে যেন সে বাস্তবে এখানে আসলে ফুটা করলে ঢুকে যেতে পারে। তাহলে আমরা, ও সরি, আমি তো ডিজাইন করতেছিলাম। এই হলো এই ট্রানজিস্টরের জন্য। এদিকে একটা ট্রানজিস্টর, মধ্যখানে একটা গেপ আছে, তা আমি হুম ঠিক ওই ওই পরিমাণ গেপ দিয়ে এই এক, দুই, তিন, ওই ট্রানজিস্টরের জন্য একটা ফুটা করে দিলাম, ঠিক আছে? জি ইমিটারের সাথে ইমিটার কানেক্ট, হুম ইমিটারের সাথে ইমিটার আমরা কি করলাম? কানেক্ট করলাম। কানেক্ট করলাম। এটাই গ্রাউন্ড, বা এই জায়গাতেই আমরা কি দিব? মাইনাস দিব, এটা পরে দিব। এখন আসেন বেস থেকে, এই যে এটা বেস না, বেস জি থেকে একটা টার্মিনাল গেছে, যে টার্মিনালে একটা ক্যাপাসিটর হয়ে এটার কালেক্টরের সাথে কানেক্ট। হুম আপনারা এই পয়েন্টটা আগে খেয়াল করেন, একটু লাল কলম দিই। বেস থেকে এখানে কিন্তু সংযোগ হয় নাই, এটা কিন্তু বাইপাস। জি। এইভাবে করে এদিক, আগে এদিকটা চিন্তা করেন, একটা ক্যাপাসিটর হয়ে কোথায় কানেক্ট? দ্বিতীয় ট্রানজিস্টরের কালেক্টরে কানেক্ট, করে ঠিক কানেক্ট। আছে? জি তাহলে এইটার বেস থেকে ওইটার কালেক্টরে যাব। এই বেস থেকে এই একটা ট্রানজিস্টর হয়ে এই কালেক্টরে কানেক্ট, ক্যাপাসিটর হয়। একটা ক্যাপাসিটর হয়ে, এই যে এই জায়গায় ক্যাপাসিটর মানে দুইটা ফুটা, এই দুই জায়গায় জি ক্যাপাসিটর দিয়ে দিব। এই রাস্তা আর কেউ আছে? এই যে না এইভাবে করে, এইভাবে করে, এই ক্যাপাসিটর ছাড়া এই রাস্তায় আর কেউ আছে? না নেই। সাইডে চলে গেছে, সেটা পরে দিব আমি, কিন্তু আমি হুম আগে একটা একটা রাস্তা দেখব। ওকে, ওকে এই রাস্তায় ক্যাপাসিটরে ঢুকার আগে, ক্যাপাসিটরে ঢুকার আগে একটা রেজিস্টর হয়ে উপরের দিকে গেছে, তাহলে জি এটা, এটাই ক্যাপাসিটর না? জি ক্যাপাসিটরে ঢুকার আগে মানে কি, এটা না? জি হুম এই ক্যাপাসিটরে ঢুকার আগে এই একটা রেজিস্টর, দেখেন মিলে কিনা। জি তাহলে এটা শেষ, এটাও কি শেষ। দেখলে মনে হইতে পারে রেজিস্টরটা ওই পাশে, এটা এদিকে কেন মনে হইতে পারে, কিন্তু জি আপনার কোন দিকে পড়বে সেটা বড় বিষয় না, আপনি খেয়াল রাখবেন। এই যে দেখেন বেস এর থেকে কিন্তু ডাইরেক্ট, এই ডাইরেক্ট দেখছেন, জি এদিকে একটা, এদিকে একটা, এই যে দেখেন এই বেস এর থেকে এই উপরে একটা, এদিকে একটা। বুঝতে পারছেন? দাদা, জি এই স্যার। রেজিস্টরের মাথাটা কি ওই ক্যাপাসিটরের ছিদ্রতে ঢুকানো যাবে না? এটা না, এরপর এটা। এখানে
হ্যাঁ না হ্যাঁ, না, দুইটা দুইটা ছিদ্র একই জায়গায় দিলে এটা কেমন না? আপনি তো সার্কিট ছিদ্র ডিজাইন থাকে করবেন, ওই ওই ওরটা ছিদ্রের ওর মধ্যে। ছিদ্র, এরটা এর ছিদ্র, আচ্ছা, এর তো দুইটা পা, এরও তো দুইটা পা, জি, তাহলে আলাদা আলাদা ডুববে, এই জায়গায় কানেক্ট থাকবে, অসুবিধা কি? আচ্ছা, পরে ইন্টারনালি কানেক্ট করে দিতে হবে। হ্যাঁ, এ বুঝছেন এ পর্যন্ত? জি, জি স্যার। আচ্ছা, তারপরে আসেন, এরপরে বাকি থাকলো কি? আচ্ছা, আমি একটা ফোন রিসিভ করি, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। একটা মিনিট। আচ্ছা, তারপরে আসেন। আচ্ছা দাদা, একটা হ্যাঁ, প্রশ্ন। বলেন। তাহলে আমরা স্কেমেটিকে দেখতে পাচ্ছি ক্যাপাসিটর আর রেজিস্টরের একটা পয়েন্টে মিলিত হয়েছে। তো আপনি যে ডিজাইন করছেন যেটা, হুম। সেখানে দুইটা হোল দেওয়া আছে, ফুটা দেওয়া আছে। তাহলে এই দুইটা ফুটা কি আবার কোনো তার দিয়ে আবার ই করে দিতে হবে না? কানেক্টেড করে দিতে হবে? এটা কানেক্ট তো, এটা অলরেডি যে কানেক্ট তো, এই জায়গায় কানেক্ট তো। আচ্ছা 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 আচ্ছা, অলরেডি কানেক্ট। আচ্ছা, ঠিক আছে, ঠিক হ্যাঁ, আছে, ঠিক আছে। এখন আসেন এই উপরের দিকে, দ্বিতীয় ট্রানজিস্টরটার কালেক্টর থেকে উপরের দিকে একটা এলইডি হয়ে ওই উপরের টার্মিনালে চলে গেছে। দ্বিতীয় কোনটা? এটা জি, কোথা থেকে? কালেক্টর থেকে। এই যে এটা না কালেক্টর, জি, এই কালেক্টর থেকে এল, আবার একটা ফুটা হয়ে এই যে উপরের এলইডি দিকে চলে গেছে নাকি? জি, বুঝতে পারছেন? জি। জি দাদা, কে ঢুকবে? এলইডিটা ঢুকবে আর কি। এলইডি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমার কি কি হয়ে গেছে, আমি একটু স্লো করতেছি, হ্যাঁ, যেন আপনারা বুঝেন, আমার লক্ষ্য উদ্দেশ্য যেন সফল হয়। এই পর্যন্ত শেষ না? জি, জি এখন আসেন এদিকের গুলা করে ফেলি তাহলে। উম, এখন আসেন এই ট্রানজিস্টরের বেস থেকে আবার সেম একটা ক্যাপাসিটর হয়ে এটার কালেক্টর না? জি, এই যে আমি মোটা করে আঁকতেছি, দেখ, এই বেস থেকে এই পার করে এই ক্যাপাসিটর হয়ে এই কালেক্টর না? জি, জি তাহলে এই ট্রানজিস্টরের কোথা থেকে আসবে? বেস থেকে। বেস তো মিডলেরটা নাকি? জি, হুম। বেস থেকে কিভাবে আসবো? এখন তো রাস্তা তো এই যে উপর থেকে। এটা দিয়ে সমস্যা। জি, সমস্যা। এই রাস্তায় আমরা কিন্তু চাইলেও কি এখানে পারবো না। ডিজাইন সার্কিট ডায়াগ্রামে পার হওয়া যাবে, কিন্তু বাস্তবে এরকম আমরা চাইলেও কি একজনের গায়ের উপর দিয়ে আমরা তুলে দিতে পারবো না, পারবো না। সার্কিট হয়ে যাবে। তাহলে এটাকে এবার গুড়ায় পেঁচায় আনতে হবে। কিভাবে কিভাবে গুড়ায় পেঁচায় আনতে পারি? এইভাবে করে বাইরে দিয়ে গুড়ায় আনতে পারি। আবার এই যে এইখান দিয়ে ফাঁকা একটা রুট আছে, দেখেন আমি আঁকতেছি, আপনার খেয়াল করেন। এই হয়ে, ওই ছিদ্রের মাঝখান দিয়ে। এই হয়ে, ঠিক আছে, জি, কালেক্টর, এই ক্যাপাসিটর হয়। এই হয়ে এইভাবে আনা যায়, দেখছেন? কিন্তু জি এখানে একটা ক্যাপাসিটর লাগাই দিব আমরা, হ্যাঁ, ঠিক আছে? জি, রুটটা দেখছেন তো? জি দাদা, হ্যাঁ, রুটটা যদি দেখেন, এবার আমরা ক্যাপাসিটরটা এইখানে দিয়ে দিব, এই নিচেই দিয়ে দিব। হুম, নিচে দিয়ে এইটার সাথে এইভাবে কানেক্ট দিব, এইভাবে কানেক্ট দিব, হুম, এইভাবে দিব, সরি, এইভাবে দিব, এইভাবে দিব। দেখেন, বুঝছেন কিনা? জি দাদা, জি। বুঝতে পেরেছি। কারো কোনো আপত্তি থাকলে বলেন। না, কোনো আপত্তি নেই। ওকে, এখন তাহলে আমার এই রুটটা হয়ে গেছে। আচ্ছা, নিচের এটাও তো হয়ে গেছিল, এটাও এটাও হুম, এঁকে, ঠিক আছে? জি জি দাদা, এখন আসেন ক্যাপাসিটরের আগের থেকে
কোথা থেকে? এখান থেকে, জি ক্যাপাসিটরে ঢুকার আগের থেকে, মানে কোনটা এটা? জি হুম। ক্যাপাসিটরে ঢুকার আগের থেকে রেজিস্টার একটা উপরের দিকে না? হ্যাঁ জি। তাইলে এটা এখানে তো ক্যাপাসিটর ঢুকেছে, এই জায়গায় আমরা একটা ফুটা করে দিব, এই জায়গায় একটা ফুটা করে দিব। আচ্ছা এখানে একটা রেজিস্টার ঢুকাই দেওয়া যাবে না? পারবো। এই উপরের দিকে, এই যে এটা হচ্ছে ক্যাপাসিটর, তাহলে হুম ক্যাপাসিটরে ঢুকার আগে আগে। থেকে উপরের দিকে রেজিস্টার একটা। এই বুঝছেন? জি জি দাদা। কারোর কোনো কনফিউশন থাকলে বলেন। এই যে এটা, এদিক থেকে আসতেছি, বেস থেকে আসতেছি, আসলাম আসলাম আসলাম, ক্যাপাসিটরে ঢুকার আগেই রেজিস্টার হয়ে উপরের দিকে। সেই রেজিস্টার কিন্তু উপরে দাদা, হ্যাঁ, এটা কি উপরে দিয়ে বসলো রেজিস্টারটা? হ্যাঁ এই যে এই দুই ফাঁকায় বসলো এই, ও আচ্ছা আচ্ছা। বুঝছেন? জি জি বুঝছি। দাদা। আচ্ছা, এখন থাকলো কে তাহলে? এটাও হয়ে গেল। থাকলো এলইডি। এলইডি কালেক্টর থেকে এলইডি। এলইডি, এটা হ্যাঁ। কালেক্টর, পরে রেকর্ডিং দেখবানে এই কালেক্টর থেকে এই। এলইডি। তাহলে এখন এই সব উপরের মাথাগুলা, এই এলইডির মাথা, রেজিস্টারের মাথা, রেজিস্টারের মাথা, এলইডির মাথা, সবগুলো এইভাবে কানেক্ট হবে না? বুঝে গেছে? জি। জি আচ্ছা, চাইলে আপনারা এটাকে আরেকটু ছোট করতে পারেন। এই এভাবে ছোট করতে পারেন করে, এখন সিস্টেমের প্লাস মাইনাস কিভাবে লাগাবেন? এইখানে একটা ফুটা করে দিবেন, লিখে দিবেন এটা হচ্ছে প্লাস, এই জায়গায় একটা ফুটা করে দিবেন, এই জায়গায় লিখে দিবেন মাইনাস। এই যে মাইনাস, এই যে প্লাস মানে যে এটা, এখানে 3.7 ভোল্ট প্লাস দিবেন, আর এখানে গ্রাউন্ড দিবেন, মানে মাইনাস দিবেন। তাহলে এটা হচ্ছে সিস্টেমের মাইনাস, এটা হচ্ছে সিস্টেমের প্লাস। এটা দিয়ে কি দাদা সাপ্লাই আসবে নাকি? হুম এই যে এটা বানালেন না, এটা আঁকলেন তো, জি। এই জিনিসটা সিসিবি তে আঁকতে হবে। এটা আঁকতে পারবেন এখন আমি যেটা বলছি? পারবো। জি। পারবেন। এখন আসেন, এখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথাগুলো, হ্যাঁ, একটু মনে রাখবেন। সিসিবি, বিও এ আর ডি, সিসিবি বোর্ড। এই যে দেখেন, এটার নাম হচ্ছে সিসিবি বোর্ড, জি দেখা যায়? জি দাদা। জি দেখা যায়। এই সিসিবির পুরো নাম হচ্ছে কপার ক্লেড বোর্ড। কি বলছি? কপার ক্লেড কপার। বোর্ড। কপার ক্লেড বোর্ড। এই সিসিবি মূলত এখানে হচ্ছে কপারের প্রলেপ প্রলেপ দেয়া, বোর্ডের উপরে, প্লাস্টিক বোর্ডের উপরে একটা কপারের প্রলেপ দেয়া। এই কপার প্রলেপ দেয়া, এই কে কথা বলে? এই কপারের ক্লেড দেয়া এই বোর্ডটার গায়ের উপরে পার্মানেন্ট মার্কার কলম দিয়ে আপনাকে যে ডিজাইনটা আপনি করছেন, এই ডিজাইনটা এখানে আঁকতে হবে। আমরা একটা ছবি নিই, তো লম্বা ছবি নিই, হ্যাঁ, এটা ছবি নিই। অনেক ছোট ছবি।
এই যে বোর্ড, যেটা এই বোর্ডের এই এই জিনিসটা এই বোর্ডের গায়ের উপরে কি করতে হবে? আঁকতে হবে। এই যে এই জায়গায় এরকম করে। এ দেখা যায়? জি দাদা, দেখা যায়। জি দেখা যায়। কিরে ভাই, মুছে গেল নাকি? কাগজে আঁকার মতো হয় না আসলে। আর চাইলে আপনারা অনেক সময় সার্কিটকে সুন্দর করার স্বার্থে এই জিনিসটা এইভাবে করেও কি করে দিতে পারেন। অনেক অনেক ডিজাইন করে আর কি, কর্নার কাটা, তারপরে এরকম মোটা করে দেয়া। হুম, মনে করেন নেগেটিভ টার্মিনালটা এরকম মোটা করে দিলেন, তারপরে পজিটিভটাকে একটু সিস্টেম করে দিলেন। এই বুঝছেন? জি দাদা। সিসিবির উপরে তাহলে একটা কি 14 নম্বরের ডিজাইন হয়ে গেল। অনেকে এই জায়গায় নাম লেখে, এই জায়গায় মনে করেন নাম লিখে দিল, কারোর নাম সাইফুল, ঠিক আছে, ডিজাইন বাই সাইফুল। এখন এই যে সিসিবির গায়ের উপরে কি দিয়ে লিখবেন এটা? পার্মানেন্ট মার্কার দিন। রাইট, পার্মানেন্ট মার্কার দিয়ে লিখবেন। লিখে বাজার থেকে অ্যাসিড কিনে নিয়ে আসবেন। কি হুম। অ্যাসিড? ফেরিক ক্লোরাইড অ্যাসিড। নামটা লিখেন, ফেরিক ক্লোরাইড। কোথায় পাবেন এটা? সায়েন্টিফিক স্টোর গুলাতে পাবেন। মেডিকেল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির কেমিক্যাল বিক্রি করে যে দোকানগুলো, বায়োলজির বিভিন্ন যে ইনস্ট্রুমেন্ট, সায়েন্সের বিভিন্ন যে কেমিক্যাল গুলো, তারপরে ইনস্ট্রুমেন্ট গুলো, বার্নিয়ার ক্যালিপাস, স্লাইড ক্যালিপাস বিক্রি করে যে সকল দোকান ডেডিকেটেড, ওই ধরনের দোকানগুলোতে এগুলো কিনতে পাবেন। সাধারণত এটা বিভাগীয় শহরগুলোতে এই ধরনের দোকান থাকে। তো ওই সব কেমিক্যাল দোকানগুলোতে গিয়ে কিনতে হবে ফেরিক ক্লোরাইড অ্যাসিড। এই ফেরিক ক্লোরাইড অ্যাসিড কিছুই না, আমাদের টিউবওয়েলের যে আয়রন থাকে সেই আয়রনটাই হচ্ছে ফেরিক ক্লোরাইড অ্যাসিড। এ বুঝতে পারছেন? জি। জি দাদা। এখন এই বোর্ডটাকে কেটে নিবেন এইভাবে করে, অর্ধেক টুকরা বাঁচাই ফেলবেন আর কি। এটা তো দামি, তাই না? এটা নষ্ট কেন করবেন? এটা বাঁচাই ফেলবেন,
বাকি এই টুকরাটা কি করবেন, প্রথমে গরম পানি করবেন। কি বলছি? গরম পানি। গরম হ্যাঁ, প্রথমে করতে হবে গরম পানি। গরম পানিতে কতটুক পরিমাণ নেবেন, প্লাস্টিকের কোনো একটা মগ অথবা গামলা, ছোট গামলা, ছোট্ট গামলা, হ্যাঁ, প্লাস্টিকের, যেন এই সার্কিটটা ওখানে ডুবানো যায়, একটুক এরিয়ার গামলা। মগ হলে এটা যেন এভাবে ডুবানো যায়, এরকম মগ। এই ধরনের গামলা অথবা মগ যেখানে এই সার্কিটের টুকরাটা ডুবানো যায়, প্রয়োজনে আপনি এটাও কেটে নিতে পারেন, এগুলো কেটে ফেলে দিতে পারেন আগে থেকে, ডুবানোর সুবিধার্থে যেন আপনি ছোট এই জিনিসটা যেন ডুবাইতে পারেন। গরম পানি নিয়ে গামলায় দিবেন, সেখানে পরিমাণ মতো ফেরিক ক্লোরাইড অ্যাসিড দিবেন। এখন পরিমাণ মতো জিনিসটা কি দেখা যাচ্ছে, আমি যদি বলি 1 গ্লাস, 1 গ্লাস ওয়ার্ম ওয়াটার বা হট ওয়াটারের সাথে আপনি যদি দাদা টেবিল টাইমিং চামচ, টাইমিং চা চামচ না কিন্তু, হ্যাঁ, টেবিল চামচ, আমাদের যে টেবিল স্পুন থাকে না, চা চামচ থেকে একটু বড়, ওই টেবিল স্পুন পরিমাণ, টেবিল স্পুনের 2 থেকে 3 টেবিল স্পুন, টেবিল স্পুন 1 গ্লাস গরম পানির সাথে 2 টেবিল চামচ, না, 2 টেবিল, হ্যাঁ, 2 টেবিল চামচ কি দিবেন, ফেরিক ক্লোরাইড অ্যাসিড দিবেন। প্রথমে দ্রবণটা কাঠি বা কোনো কিছু দিয়ে নাড়বেন, তবে মনে রাখবেন কোনো মেটালিক জায়গায় দিবেন না, মানে স্টিলের বাটি, স্টিলের চামচ, এগুলো ইউজ করবেন না। তাহলে ওই স্টিলের বাটি আর চামচ উপরওয়ালা দিলে কিছুদিন পরে কি হয়ে যাবে, ফুটা হয়ে যাবে। বুঝতে পারছেন? জি। জি দাদা মেটালিক কোনো কিছুতে ইউজ করা যাবে না, নন মেটাল। চামচ যেটা নাড়াবেন, প্রয়োজনে একটা কাঠি, বাঁশের কঞ্চি, কাঠের টুকরা নিয়ে নিবেন। ওটা দিয়ে প্রথমে কি করবেন, পানিটাতে দ্রবণটা ভালো করে মিক্স করবেন। দেখবেন লাল কালার, একদম আয়রনের লাল হয়ে গেছে। যখন দ্রবণটা ফুললি মিক্স হয়ে গেছে, দলা দলা আর নাই, প্রথমে ফেরিক ক্লোরাইডটা বাজার থেকে কিনলে দলা দলা থাকতে পারে, হ্যাঁ, এরকম পাথরের মতো ছোট ছোট দলা, ওগুলো দেওয়ার পরে দেখবেন আর দলা নাই। তখন এই জিনিসটা ওখানে ডুবিয়ে দিবেন। কিভাবে ডুবাবেন? ডুবাবেন হচ্ছে এই যে লেখাটা উপরের দিকে থাকবে, এই লেখাটা কোন দিকে থাকবে, উপরে উপরের বেশি দিকে থাকবে। যখন নাড়াবেন চামচ দিয়ে, তখন এই লেখার গায়ের উপরে আঁচড় দেওয়া যাবে না। কোথা দিয়ে নাড়বেন, এই যে এখানে একবার টোকা দিবেন, এদিকে একবার টোকা দিবেন, এদিকে একবার টোকা দিবেন, এদিক দিয়ে একবার টোকা দিবেন, মানে এইভাবে 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 নাড়াবেন, অথবা ওই ডেক্সিটা নিয়ে এইভাবে এইভাবে করবেন। পানিগুলো যেন, এই দ্রবণটা যেন এটার গায়ের উপরে বারবার দোল খায়। দোল খেতে 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 অনেকক্ষণ, মোটামুটি 8-10 মিনিট যখন এইভাবে আপনি নাড়াতে থাকবেন, দেখবেন এইখানের এই লাল সিসিবির কপার গুলো উঠে যাচ্ছে, ক্ষয় হয়ে হয়ে নষ্ট হয়ে গেছে। কোনগুলো? এই লাল সিসিবি গুলো, বুঝাচ্ছে এই লাল জিনিসটা আর কি, ক্ষয় হয়ে, কেমিক্যাল রিয়েকশন করে ক্ষয় হয়ে চলে যাবে। ওই যে যে ড্রয়িংটা আপনি করছেন, ওটা তো ঢাকা পড়ে আছে, ওই পার্মানেন্ট মার্কারের কারণে ওই পর্যন্ত অ্যাসিড কি যাইতে পারে নাই, সেই জন্য এই অংশগুলো শুধু রয়ে যাবে। আর বাকি যেগুলো উন্মুক্ত, সেগুলো কি হয়ে যাবে, ক্ষয় হয়ে চলে যাবে। আমি কি বুঝাইতে পারছি কথাগুলো? জি দাদা বুঝতে পেরেছি। জি স্যার। দাদা পানির টেম্পারেচারটা কেমন হবে, ফুটন্ত পানি হ্যাঁ, নাকি নর্মাল? বুঝি নাই। পানিটা কি ফুটন্ত পানি হবে নাকি নর্মাল ওয়ার্ম ওয়াটার ফুটন্ত, জাস্ট? ফুটন্ত ওয়ার্ম ওয়াটার মানে ফুটন্ত, পানিটা হ্যাঁ, ফুটন্ত পানি। আচ্ছা। প্রথমে পানি গরম করে নিবেন, গরম পানি, একদম ফুটন্ত পানি, ওখানে অ্যাসিডটা মিক্স করবেন। কি অ্যাসিড? ফেরিক ক্লোরাইড অ্যাসিড। ফেরিক ক্লোরাইড অ্যাসিড মিক্স করে নাড়বেন। নাড়তে 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 যখন এই জিনিসটা কমপ্লিট দ্রবীভূত হয়ে যাবে, কাঠি দিয়ে নেড়ে টেড়ে দিবেন। দ্রবীভূত হয়ে গেলে এরপরে সাথে সাথে সার্কিটটা দিবেন। এই সার্কিটের প্রিন্ট কপিটা উপরের দিকে থাকবে আর অপর পৃষ্ঠাটা নিচে থাকবে। এই অবস্থায় সার্কিটের গায়ের উপরে আঁচড় দেওয়া যাবে না, তাহলে এখানের মার্কারটা উঠে যাবে।
আর মার্কার উঠে গেলে কি হয়ে যাবে, এই জায়গায় অ্যাসিড খেয়ে ফেলবে। এই জন্য প্রয়োজনে গামলাটা নিয়ে এইভাবে এইভাবে নাড়বেন, পানিগুলো যেন কি ওই সাগরের ঢেউয়ের মতো ঢেউ তৈরি করবেন, এভাবে নাড়বেন ঘুরাবেন, যেন পানিগুলো এটার দাদা উপরে আরেকটা কোশ্চেন। বেশি ডোল খায়। হ্যাঁ, ফেরিক ক্লোরাইড আসলে একটা লবণ, এর সাথে কি আসলে অন্য কোনো অ্যাসিড মিক্সড আছে কিনা? ফেরিক ক্লোরাইড কিন্তু ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড এগুলো কিন্তু আসলে লবণ। ওই 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 বাজারে এটা ফেরিক ক্লোরাইড অ্যাসিড নামেই বলে। ও এখন আপনি ভালো আচ্ছা আচ্ছা। বলতে পারবেন যেহেতু না আপনি ঠিক আছে। কেমিক্যাল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এটা না আমরা, ঠিক আছে, হ্যাঁ বাজারে যেভাবে বলে এটা আর কি, ঠিক আছে, না বুঝতে পারছি, কোনো আমি বুঝতে অসুবিধা পারছি। নাই। বাজারে কিন্তু ওরা ওই ফেরিক ক্লোরাইড হুম লবণ হুম হুম বললে হুম, চিনবে না, ফেরিক ক্লোরাইড বুঝতে অ্যাসিড পারছি। বললেই আপনাকে দিবে আর কি সাধারণত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জি। তো এই ফেরিক ক্লোরাইড অ্যাসিড দিয়ে আপনি কি করলেন, ডুবালেন। হ্যাঁ, ডুবানোর পরে এই যে এই লাল যে জিনিসগুলো ওখান থেকে খসে খসে চলে যাবে। কত মিনিট লাগবে? মোটামুটি 8-10 মিনিট লাগে। তো যখন দেখবেন কমপ্লিট চলে গেছে, মোটামুটি আর নাই, এই দুই একটা স্পট ছাড়া ম্যাক্সিমামই চলে গেছে, তখন তাড়াতাড়ি সার্কিটটা তুলবেন। তুলে প্রথমে ঘষবেন না, মুছবেন না, প্রথমে কাজ হচ্ছে পানিতে দিবেন। ঠান্ডা পানি হোক, নর্মাল পানি হোক, পানিতে ভিজিয়ে অ্যাসিড গুলোকে কি সেখান থেকে গায়ের থেকে অ্যাসিড গুলো ফেলে দিবেন। অ্যাসিডের মাত্রা কমায় ফেলতে হবে। তো পানিতে দেওয়ার সাথে সাথে এই জিনিসগুলোর অ্যাসিড গুলো কি হয়ে যাবে, পানির সাথে দ্রবীভূত হয়ে কমে যাবে। কমে যাওয়ার পরে এই যে আপনার মার্কার, সেটাকে জিরো সাইজের একটা সিরিজ পেপার নিবেন। জিরো সাইজ মানে হচ্ছে আহ 2000 নাম্বার বলে, অনেকে 1800 নাম্বার ইউজ করতে পারেন। জিরো সাইজের একটা সিরিজ পেপার নিবেন। সিরিজ পেপার দিয়ে এটাকে ঘষলে দেখবেন একদম সুন্দর করে আপনার এই জিনিসগুলো, কালারগুলো উঠে গেছে। অথবা মেয়েরা নেল পালিশ ইউজ করলে নেল পালিশ রিমুভার আছে বাজারে, ওই মেরিলের নেল পালিশ রিমুভারটা নিয়ে এই জায়গায় একটু করে কাপড় দিয়ে ভালো করে ঘষলে দেখবেন রংগুলো উঠে চলে গেছে। অথবা তাও যদি না থাকে, থিনার আছে বাজারে, থিনার একটু করে নিয়ে এখানে থিনার দিয়ে একটু জোরে ঘষলেই দেখবেন এই কালারগুলো চলে গেছে। তবে থিনার গুলো দিয়ে ঘষলে ওই যে এই মার্কারের কালো রং বাকি বোর্ডটাতে গিয়ে একটু বিশ্রী করে, কাজ করবে। তো সবচেয়ে সুন্দর হলো সিরিজ পেপার দিয়ে ঘষলে দেখবেন চকচকে প্রিন্ট করা একটা জিনিস আপনার চোখের সামনে দাঁড়ায় আছে। এখন এই জিনিসটা তো তৈরি করে ফেললেন, তৈরি হুম। করার পরে কাজ কি? এবার আপনার যে কম্পোনেন্ট গুলো আছে, কম্পোনেন্ট গুলো বাজার থেকে কিনে নিয়ে এসে জাস্ট পিছনের দিক থেকে লাগিয়ে দিবেন। পিছনের দিকে লাগে এই মাথায় কি করবেন, সোল্ডার করে ফায়ার নেবেন। হোল্ডার করি। আয়রন মেশিন থাকবে, লিড থাকবে, রজন থাকবে, তিনটা জিনিস। রজন, লিড, আয়রন মেশিন। রজন দিয়ে আয়রন মেশিনটাকে একটু গরম করবেন, ওই গরম হয়েছে কিনা দেখার জন্য। যদি ধোঁয়া উঠে রজনের মধ্যে, তাহলে বুঝবেন হ্যাঁ পর্যাপ্ত ধোঁয়া হয়েছে। অনেক সময় ময়লা পরিষ্কারের জন্য রজন লাগবে। অথবা সোল্ডারিং পেস্ট, আমি দেখিয়ে দিব কোথা থেকে কিনতে হবে এগুলো। এরপরে এই যে মাথাগুলো, এই মাথাগুলোতে ওই দিক থেকে যেটা ট্রানজিস্টর সেখানে ট্রানজিস্টর ঢুকাবেন, যেটা ক্যাপাসিটর কোন দিকে প্লাস কোন দিকে মাইনাস এটা দেখে ঢুকাবেন ক্যাপাসিটর ঢুকানোর সময়। আমাদের ড্রয়িং এ তো ছিল তাই না, প্লাস মাইনাস। আমরা একটু জি। দেখি, এই যে দেখছেন এই এই জায়গায় কিন্তু দেয় নাই, এটা চিত্রটা ঠিক নাই আর কি। এখানে কিন্তু কি আছে, প্লাস মাইনাস আছে এই ক্যাপাসিটরের। তাহলে এখানে প্লাস মাইনাস দেখে আপনাকে কি বসাতে হবে। আচ্ছা, তারপরে আসেন এরপরে দিয়ে এই এলইডি গুলোর প্লাস মাইনাস দেখে বসাতে হবে, মানে অ্যানোড ক্যাথোড দেখে। এই দেখেন তো এই এলইডি একটা পা লম্বা একটা পা ছোট না, জি। এর লম্বা পাটা হচ্ছে প্লাস, বুঝতে পারছেন? জি। মানে অ্যানোড, প্লাস মানে এখানে কি অ্যানোড। অ্যানোড, আর বেটো পাটা ক্যাথোড। ক্যাথোড। আবার যদি অনেক সময় দুইটা পা যদি সমান থাকে, তখন কিভাবে অ্যানোড ক্যাথোড বুঝবেন? এই এলইডির গায়ের দিকে ভালো করে যদি তাকান, তাহলে দেখবেন একটা হচ্ছে এরকম, একটা টার্মিনালের সাথে কি এরকম বড় একটা জিনিস আয়নার মতো একটা টার্মিনালের সাথে লাগানো, আর একটা টার্মিনালের সাথে হচ্ছে চিকন, মানে একটা চিকন কিছু লাগানো। এই বড় যে কালেক্টর পয়েন্টটা এটা হচ্ছে মাইনাস, মাইনাস। বুঝতে পারছেন? জি। এরকম করে বড় যে আয়নার মতো কালেক্টর একটা পয়েন্ট আছে, ওই ওই টার্মিনাল, এই যে এইখানে গায়ে যদি তাকায় দেখেন আপনি, একটা দেখবেন এরকম বড় আর একটা দেখবেন একটু চিকন।
চিকন যে পয়েন্টটা এটা হচ্ছে প্লাস, আর যে বড় কালেক্টরের মতো জিনিসটা হচ্ছে মাইনাস। এটা যদি পা দুইটা সমান থাকে, কোনো কারণে পা কেটে ফেলছে একজন, প্লাস মাইনাস চিনতেছেন না তখন। আর যদি পা থাকে তাহলে তো হইলই যে লম্বা পাটা হচ্ছে প্লাস। বুঝছেন এই পর্যন্ত? জি দাদা। তাহলে আসেন যে, তো দাদা, ক্যাপাসিটর নিয়ে একটা প্রশ্ন করতে পারি? এখানে যে ক্যাপাসিটর আছে, হ্যাঁ হ্যাঁ বলেন না ভাই। ক্যাপাসিটরের প্লাস মাইনাস চার্জিং এবং ডিসচার্জিং হওয়ার সময় কি চেঞ্জ হয়? প্লাস মানে চার্জিং হওয়ার সময় প্লাস একদিকে মাইনাস একদিকে, আবার যখন ডিসচার্জিং হয় তখন কি উল্টা যায়? না না, উল্টাই না ভাই, সেম দিকেই থাকে। আচ্ছা 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 আচ্ছা, এটা তো খালি ওই ট্রিগারিং করার জন্য ব্যবহৃত হয় না হ্যাঁ ক্যাপাসিটরের এই- যে 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 চার্জটা নাকি? হ্যাঁ, এইখানে যখন চার্জ হয় তখন আরেকজন ডিসচার্জ হয়। এখানে এই সার্কিটটা এমন ভাবে ডিজাইন করা, এটা ডিলিট করে দিই নাকি? এই যে এখানে এটাকে এমন ভাবে ডিজাইন করা যে যখন এইখান থেকে এই যে রেজিস্টর গুলো দিয়ে বেসিক্যালি ট্রিগারিংটা হবে, এই রেজিস্টর গুলো দিয়ে এই যে এইভাবে করে এই বেসে ট্রিগারটা হবে। যখন ট্রিগার হবে, মনে করেন এটা দিয়ে একটা ট্রিগার হলো, যখনই ট্রিগার হবে তখন এই ইমিটারের থেকে মাইনাস এইভাবে উঠে এই এলইডির এখানে চলে যাবে। তো এলইডির উপরের টার্মিনাল তো প্লাস পেয়ে আছে, সে জ্বলবে। এখন এই ট্রিগারটা কখন হবে? বেসিক্যালি এখানে এই যে ক্যাপাসিটর যেটা, এই ক্যাপাসিটর এখানে চার্জটা সাপ্লাই করবে। এই প্লাসটা থাকবে এদিকে, মাইনাস থাকবে এদিকে। এই প্লাসটা বেসিক্যালি সাপ্লাই করবে কে তখন? এই ক্যাপাসিটর। এই ক্যাপাসিটর কিছুক্ষণ আগে মনে করেন চার্জ হয়েছিল ফুল, তাহলে এখন সে চার্জটা খরচ করবে, ডিসচার্জ হবে। এই ডিসচার্জ হওয়ার মুহূর্তটাই সে এইভাবে করে এই রাস্তায় এই রেজিস্টর আর ক্যাপাসিটরের সমন্বয়ে এই টার্মিনাল মিডল দিয়ে এই বেসকে ট্রিগার করার শক্তি পাবে। যতক্ষণ ট্রিগার করবে এলইডিটা ততক্ষণ জ্বলবে। তো চার্জ হওয়া, মনে করেন সে এই ডিসচার্জ হওয়া শেষ, সে আর ট্রিগার করতে পারে না। সে এখন মনে করেন ডিসচার্জ, ডিসচার্জ হলে এই ট্রিগার করতে পারে না, আর এই এলইডিটাও জ্বলে না, মানে এলইডি বন্ধ হয়ে গেল। ওই অবস্থায় এ যখন এদিকে আসলো, তখন এই ক্যাপাসিটরটা দেখেন কিছুক্ষণ আগে এই ট্রানজিস্টরটা যখন অন হয় তখন এই নিচের এই মাইনাসটা উঠে এখানে আসে না, জি। এই এলইডি কে জ্বালানোর জন্য। এই হ্যাঁ। মাইনাসটার কারণে এই ক্যাপাসিটর এদিক থেকে এই রেজিস্টর দিয়ে দেখেন প্লাস পায় প্লাস আসবে। যখন ও জ্বলছিল আর কি। তাহলে মাইনাস পেলো, আবার উপর থেকে প্লাস পেলো, তখন সে চার্জ হয়। যখন জি। ও এখানে সাপ্লাই দিবে, মানে ও যখন সাপ্লাই দিচ্ছিল এই ক্যাপাসিটরটা, তখন এই এলইডি জ্বলতেছিল, প্লাস এ তখন কি শক্তি সঞ্চয় করতেছিল। চার্জ হচ্ছিল। যখনই ওর দেওয়া শেষ, ও তখন ফুল চার্জ হয়ে গেছে। ওর দেওয়া শেষ মানে এই বেসে কোনো পাওয়ার নাই, বেসে কোনো সাপ্লাই নাই। সাপ্লাই না থাকলে এটাও কাট অফ, এটাও বন্ধ। হুম। এটা যদি বন্ধ হয় তখন গিয়ে এই প্লাসটা এবার কি এই রাস্তা দিয়ে এখানে কি করে, সাপ্লাই দেওয়া ট্রিগার শুরু করে। করে। যখন এইখানে সাপ্লাই দেওয়া শুরু করে তখন এবার এ অন হয়। এ অন হলে এই মাইনাসকে তুলে এখানে আনে। এই মাইনাসকে তুলে যখন আনে তখন এটা আর এটার মাধ্যমে এই ক্যাপাসিটরটা তখন কি হয়, আবার শক্তি সঞ্চয় করে। তো একবার সে সাপ্লাই করে, একবার সে সাপ্লাই করে। এই যখন সাপ্লাই করে তখন এই এলইডি জ্বলে, এই যখন সাপ্লাই করে তখন এই এলইডি জ্বলে। একজন জি। জ্বললে অপরজন বন্ধ থাকে। এইভাবে ফ্লিপ ফ্লপ করে এই জিনিসটা কাজ করতে থাকে। এটা তো খুব মাইক্রো সেকেন্ডের মধ্যে ঘটে, তাই না? মাইক্রো সেকেন্ডে আপনি ঘটাতে পারেন। এই ক্যাপাসিটরের মানের উপর নির্ভর করবে আপনি কত দ্রুত করতে চান। এই ক্যাপাসিটরের মানটা যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে এগুলো স্লো হয়ে যাবে, তারপরে মানটা যদি কমায় দেন তাহলে দ্রুত হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে তার মাইক্রো সেকেন্ড, জি। মাইক্রো সেকেন্ড হলে তো মাইক্রো দেখাই মাইক্রো বুঝি। সেকেন্ড না, 1 সেকেন্ড করতে পারেন, 2 সেকেন্ড করতে পারেন, 5 সেকেন্ড, 10 সেকেন্ডও করতে পারেন। ক্যাপাসিটরের মান বাড়ালে ওই সে ডিসচার্জ হতে টাইম লাগবে, তো ওই ডিসচার্জ হতে জি। যতক্ষণ টাইম লাগবে ততক্ষণ জ্বলে থাকবে। এই হ্যাঁ। এই 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 এভাবে করে জ্বলবে তখন। জি। বুঝতে পারছেন? এখন এই- আরো জি। কিছু এলইডি যদি পাশাপাশি
লাগানো হয় প্যারালালি যদি লাগানো হয় এলইডি আরো কিছু, হুম তাহলে সেই ক্ষেত্রে কি ক্যাপাসিটরের ইয়ে বাড়ানো লাগবে? ক্যাপাসিটরের এটা বাড়ানো লাগবে না, এই ট্রানজিস্টরের পাওয়ার বাড়াইতে হবে। এই ট্রানজিস্টরটা আপনি গত ক্লাস করলে বুঝবেন, এটা হচ্ছে লো পাওয়ার ট্রানজিস্টর। এখন লো পাওয়ার ট্রানজিস্টর দিয়ে কয়টা করবেন? 5টা এলইডি, 7টা এলইডি, 10টা এলইডি। এরপরে গিয়ে তো তার ভিতর দিয়ে কারেন্ট, কারণ এদেরকে তো জ্বালানোর জন্য কারেন্ট সাপ্লাই কে দেয়? এই দেয় তো নাকি? ট্রানজিস্টর, জি। তাহলে এই এই যে কারেন্টটা যে সাপ্লাই দিবে, ঠিক। তার তো একটা ক্যাপাসিটি লাগবে, সে তো গরম হয়ে পুড়ে যাবে। এই হুম। ট্রানজিস্টরের পাওয়ারটা লো পাওয়ার থেকে মিডিয়াম পাওয়ার, আরো যদি প্রয়োজন হয় হাই পাওয়ার ট্রানজিস্টর ইউজ করেন, একদম সেম এনপিএন হাই পাওয়ার ট্রানজিস্টর, কোনো অসুবিধা ছাড়া আপনি এখানে অনেকগুলো লাগাতে পারেন। ও এই কারণে কি মাল্টিপল ট্রানজিস্টর ব্যবহার করা হয়, যে মানে একটা সার্কিটে, যে যেন তার ক্যাপাসিটি হ্যাঁ, অনেক বাড়ানোর সময় জন্য? ওই তো একটা হাই পাওয়ার দিয়ে হচ্ছে না, 2টা হাই পাওয়ার লাগলো, 3টা হাই পাওয়ার লাগলো, লাগতে পারে। এখন তো বুঝতে আইসি পারছি, দিয়েই বুঝতে হয় পারছি। যদিও, কিন্তু এক সময় করতো আর কি। সাধারণত ওই যে এই বিশেষ করে অ্যাম্পলিফায়ার সার্কিট গুলোতে আগের ওই যে আজান দেওয়ার যে অ্যাম্পলিফায়ার সার্কিট গুলো থাকে, ওগুলোতে দেখবেন অনেকগুলো ট্রানজিস্টর, মোটা মোটা পাওয়ার ট্রানজিস্টর বসায় রাখছে, এইসব প্রিন্সিপাল থেকে বেসিক্যালি। আমার আজকের অধ্যায় হচ্ছে যে এটা, এটা বুঝছেন কিনা বলেন তো? জি দাদা, বুঝতে পেরেছি। জি, বুঝতে পারছি তা। ওকে, তাহলে আমরা এবার পরের আরেকটা ডিজাইনে যাব। এটা করতে পারলে মোটামুটি তো দেখা যাচ্ছে না? জি দাদা, দেখা যাচ্ছে, কিন্তু এটাও মানগুলো একটা, দেখা যাচ্ছে। এটাও একটা নীল লাইনটা এলইডি। গুলো দেখা যায় না, হ্যাঁ, মাঝখানে নীল কালারের গুলো একটু কম বোঝা যায়। আচ্ছা ওটা সমস্যা নাই, ওটা ব্যাপার না। এই যে ইয়াটা, সার্কিটটা, এটা হচ্ছে এলইডি ফ্ল্যাশার সার্কিট। ফ্ল্যাশার সার্কিট মানে ওই ওইটার মতোই, কিছুক্ষণ আগে যেভাবে দেখলেন ওইটার মতোই, কিন্তু এইখানে চাইলে আপনি কি এই ফ্ল্যাশারের মানটা চেঞ্জ করতে পারেন। হাই স্পিডে এগুলো করে ব্লিঙ্ক করবে, নাকি স্লো করবে, নাকি বিভিন্ন ডিজাইনের করবে, এই জিনিসটা কন্ট্রোল করবেন হচ্ছে এইখানে একটা রেজিস্টর আছে। এই ভেরিয়েবল রেজিস্টরটাকে ঘুরাইয়া পেঁচাইয়া আপনি কি করবেন, এগুলোর স্পিড কন্ট্রোল করতে পারবেন। আগেরটাতে এরকম কোনো কন্ট্রোল ছিল না। নাই, এখন একটাতে কন্ট্রোল আছে। এখন এই সার্কিটটা আমাকে কি করতে হবে? ডিজাইন করতে হবে। মনে রাখতে হবে আইসির ডিজাইন একটু জটিল, এই জিনিসটা একটু ভালো করে দেখতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে যে আইসিটা ইউজ করছে এটা হচ্ছে LM555CN, তার মানে 555 টাইমার আইসি ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা আগে একটা 555 টাইমার আইসি আঁকবো। 555 টাইমার আইসির পিন কয়টা? কে বলতে পারবে? নাকি? তাহলে এটা হচ্ছে মূলত 8 পিনের একটা আইসি। তাহলে এই আইসিটা আমরা যখন উপরের থেকে দেখব এইভাবে 555 টাইমার আইসি, ঠিক আছে, এটা হচ্ছে উপরের ভিউ। আমরা আইসির ক্ষেত্রে 1 2 3 4 কিভাবে নির্ধারণ করব? মনে বাম। রাখতে হবে যে কোনো আইসিকে 1 2 3 নির্ধারণ করার জন্য এই আইসির যে কাটা অংশটা, এটা আপনার সামনাসামনি নিবেন।
বুঝতে হুম পারছেন? এই কাটা অংশ আমার সামনে, লেখাগুলো আমার চোখে, মানে আমি লেখাগুলো দেখতেছি। এই যে এটা যদি আইসি হয়, এই আইসিটা এই আমার চোখের সামনে, কোনটা? কাটা অংশটা। আর লেখাগুলো, হ্যাঁ আমি পড়তে পারতেছি, এই যে 555 লেখা, মানে সেইভাবে বসানো আর কি। নর্মালি পাগুলো নিচের দিকে দিয়ে এইভাবে বসানো, উপরের লেখাগুলো পড়া যাচ্ছে। হুম এইভাবে নিলে আমার ডান পাশের, ডান হাত, এটা দিয়েই এক শুরু হবে। বুঝতে পারছেন? জি আইসিতে অনেক সময় এই কাটা দিয়ে দেয়, কিন্তু ফোঁটা দিয়ে দেয় না, মানে এক কোণটা দিয়ে দেয় না। তাহলে কাটা দেখেই আপনাকে বুঝতে হবে এক কোণটা। কাটা আপনার সামনাসামনি, নাম্বার আপনার চোখে, উপরে। ডান পাশে 1 নাম্বার। তাহলে এই হচ্ছে কাটা, লেখা আপনার হুম চোখে, এটা হচ্ছে আপনার ডান পাশ। 1 2 3 4 5 6 7 এটা যাওয়ার পরে এটা কি হয়? আইসি অলওয়েজ এইভাবে ঘুরে। ঠিক আছে? হুম জি একটু কি বুঝতে পারছেন? জি দাদা জি। অনেক সময় আইসিতে এই কাটা জিনিসটা দেয় না, সেই ক্ষেত্রে একটা ফুটা দিয়ে দেয়। এই জায়গায় একটা এরকম দেখবেন, ছোট্ট একটা ফুটা আছে, ওয়ান নির্দেশ করার জন্য। পারা যাবে? জি দাদা পড়া যাবে। ওকে। এখন এই আইসিটার ওয়ান কোথায়? এটা নাকি এটা? উপরে ডান আমাদের পাশে। এই পাশেরটা, এটা? না এই পাশেরটা। এটা? হ্যাঁ। রাইট। জি বাম দিক থেকে 1 শুরু হবে হ্যাঁ, 1 এই ব্যক্তিটা এখান থেকে তাকাচ্ছে, এই জি মানুষটা এখান থেকে তাকাচ্ছে, কারণ তার সামনাসামনি, উপর থেকে দেখতেছে। তাহলে তার ডান পাশ কোনটা? এটা, জি হুম। এটা ওয়ান। 2 3 4 5 6 7। এই বুঝা গেছে? জি জি। দাদা আচ্ছা, এখন আসেন এই আইসি ডিজাইন করার সময় আপনি ডিজাইন করতেছেন কোথায়? উল্টা পৃষ্ঠায়। কি বলেছি? উল্টা পিচটা আপনার কম্পোনেন্ট লাগবে উল্টা এখানে, পিছে। কিন্তু আপনার ডিজাইন কোথায়? পিছনে উপরে। পিছনে। আপনি আঁকা ঝুঁকে করতেছেন এই পিছনে, কিন্তু জি জি। আপনার কম্পোনেন্ট আইসি লাগবে কোথায়? উপরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠা হুম। তাহলে এই জিনিসটাকে যদি, এই যে 555, এটা তো এরকম বাস্তব পৃষ্ঠায় আছে, তাই না? জি। হ্যাঁ এটাকে যদি এইভাবে উল্টা পৃষ্ঠার দিকে নিয়ে যায়, কি হলো দেখেন তো? এই পাশে যারা ছিল, হুম হুম। এই যে আমার এই ছিদ্রগুলো ফুটে। কলমের এই মাথা, এই পাশে যারা ছিল, উল্টা পৃষ্ঠায় কোন পাশে চলে যায়? এই অপোজিট পাশে পাশে চলে যায় না? জি জি। হ্যাঁ, এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। এই পাশে যারা ছিল এই পাশে চলে আসবে, এই পাশে যারা ছিল এই পাশে চলে যাবে। কিসের ক্ষেত্রে? ডিজাইনের ক্ষেত্রে। জি বুঝতে পারছি? জি দাদা তাহলে এই যে আয়নার মতো। লেফট সাইডের জিনিসগুলো, হ্যাঁ আয়নার মতো যেমন বিপরীত দেখাবে। রাইট। তাহলে এই লেফট সাইডের জিনিস রাইট সাইডে চলে যাওয়া, আর রাইট সাইডের জিনিস লেফট সাইডে চলে যাওয়া কখন হবে? এটা আমরা যখন ডিজাইনটা করব, সেই ডিজাইনের সময় হবে। বুঝতে পারছেন? জি দাদা জি। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা ডিজাইন যখন করব আইসির, এটা মাথায় রেখেই করব। এখন আমরা মনে করেন এই আইসির জন্য প্রথমে 8 পিনের আইসি, আমরা 8টা কি নিয়ে নিব? ফুটা নিয়ে নেব, খুব পাশাপাশি। এবং মনে রাখতে হবে এই আইসির ফুটোগুলো অনুমান করে নেওয়া যাবে না। কি বলেছি? সরি, এটা 4টা করে হবে। এই আইসির ফুটোগুলো কি করে নেওয়া যাবে না? অনুমান করে হুম। নেওয়া যাবে না। এরকম একটা আইসি নিয়ে আসবেন, একদম 555 নিয়ে আসবেন। এই এই যে মাথাগুলো আছে, এই হুম, মাথাগুলো দিয়ে ওই সিসিবির গায়ের উপরে কি দিবেন? হালকা করে বসে দাগ একটু দিয়ে। চাপ দিবেন।
চাপ দিলে ওখানে যে ছোট ছোট স্পট তৈরি হবে, ওই স্পট গুলোতেই কি করবেন, স্পট গুলোকে ছিদ্র। সেন্টারে রেখে ওটা চারপাশ গোল গোল করে এঁকে দিবেন, যেন হুম। পরে দিয়ে আইসিটা ঢুকানোর সাথে সাথে যেন কি ঢুকে যায়। বুঝতে পারছি? জি দাদা। আচ্ছা, তো তাহলে এখন যে জিনিসটা বলেছিলাম কিছুক্ষণ আগে, এই পাশেরটা এই পাশে চলে আসবে, তাহলে হুম। এখন আমি কোথায় উল্টা দিকে ডিজাইন করতেছি কিন্তু। জি। তাহলে আমার এবার আসেন এই সার্কিটের দিকে। এই হয়ে গেল আমার 8টা পিন। এই হুম। 8টা পিনের এবার আসেন, এটা হচ্ছে 3 নাম্বার, হ্যাঁ। 3 নাম্বার পিন থেকে কি করা, 2টা রেজিস্টর বের হয়েছে। এটা 3 কিন্তু আপনারা হয়তো দেখতেছেন না, এটা হচ্ছে 3। তাহলে এখন আমার 3 কোনটা? আমার ডান 3 দিক। কিন্তু কোনটা? হুম। ডান দিক থেকে 3 নাম্বার হবে। এই যে এটা, হুম। এটা হচ্ছে আমার 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8। ক্লিয়ার? তাহলে আমার ক্লিয়ার। এই 3 থেকে এবার কি করব, 2টা রেজিস্টর। এই 2টা রেজিস্টর বের করলাম 3 থেকে। হুম। কোনো আপত্তি আছে? না। নাই। এই 2টা রেজিস্টর বেসিক্যালি কই যাবে, এলইডির প্লাসে আসবে। বুঝতে পারছেন? সেকেন্ড সেকেন্ড রেজিস্টারটা বুঝলাম না, সেকেন্ড রেজিস্টারের সাথে তো ইসের সংযোগ নাই। হ্যাঁ, সেকেন্ড রেজিস্টারের সাথে 3 নম্বর পিনের তো কোনো সংযোগ দেখতেছি না। এইখানে বুঝেন কয় কালারের এলইডি আছে? 2 কালারের। 2 এই কালারের। 2টা রেজিস্টর 2 কালারের পজিটিভকে ইয়াকে সাপ্লাই দিবে, নেগেটিভকে সাপ্লাই দিবে। পজিটিভ ও, হচ্ছে, পজিটিভ হচ্ছে সবার জন্য কমন, আর নেগেটিভটা সাপ্লাই হবে কে, এই রেজিস্টর একজনকে সাপ্লাই হয়ে দিবে। দাঁড়ান, আমি একটু করে দেখি। আচ্ছা, এইখান থেকে দেখি তাহলে বুঝে যাবে। এই নিচের রেজিস্টরটা আসলো, এসে এটার পজিটিভকে দিছে, সরি, গ্রিনের পজিটিভ, সব গ্রিনের গ্রিন। পজিটিভ, গ্রিনের প্রত্যেকটাতে পজিটিভ, গ্রিনের পজিটিভ। গ্রিনের পজিটিভ। তাহলে নিচের রেজিস্টরটা গ্রিনের পজিটিভকে দিছে। জি। উপরের রেজিস্টর উপরে হচ্ছে রেড, মনে হয় রেড এর পজিটিভ। রেড এর রেড এর নেগেটিভ, পজিটিভ। ও নেগেটিভ। রেড এর নেগেটিভ, জি। রেড এর নেগেটিভ, রেড এর রেড এর নেগেটিভ। নেগেটিভ। ঠিক আছে? জি। আচ্ছা, রেড এর পজিটিভটা হচ্ছে সিস্টেমের পজিটিভ, সিস্টেমের পজিটিভ। হ্যাঁ পজিটিভ। সিস্টেমের পজিটিভ মানে এই মেইন পজিটিভটা, রেড এর রেড। পজিটিভ। তাহলে এখন নেগেটিভ বা বাদ গেল কার, গ্রিনের নেগেটিভ। এই গ্রিনের জি। নেগেটিভ বা নেগেটিভটা আসবে হচ্ছে সিস্টেমের নেগেটিভ থেকে। এই যে সিস্টেমের নেগেটিভ, গ্রিনের, ক্যাপাসিটর হয়ে। হ্যাঁ গ্রিনের নেগেটিভ, গ্রিনের নেগেটিভ না, ক্যাপাসিটর হয়ে আসতে হবে না। এই যে গ্রাউন্ড তো আপনি এইখানে লাগানো, এই যে বারটাতে ও লাগান, আচ্ছা। এখান থেকে। বুঝা গেছে? জি। জি। আচ্ছা, তাহলে এই ডিজাইনটাই আমরা করব। আমরা এই এলইডির অ্যারেঞ্জমেন্টটা করব না, আমরা কি করে রাখবো, যে লাইন দিয়ে রাখবো। আচ্ছা, প্রথমে এই 2টা এলইডি আমার আঁকা হয়ে গেল। এটা কোথায় যাবে সেটা পরে দেখা যাচ্ছে। এরপর আসেন, আর আইসির আর কি হলো, 8 নাম্বারটা প্লাসের সাথে। এটার 8 নাম্বার কোথায়? উপরে এই যে বামের উপরে বাম এটা, সাইড উপরে। এটা কোথায় দিব? পজিটিভ। প্লাসের সাথে। এটা হলো আমার পজিটিভ লাইন, ঠিক আছে? জি। জি। তাহলে আমি একটু করে আঁকি। এটা হয়ে গেল, এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। এখন আসেন, এটা হলো 6 নাম্বার, 6 নাম্বারটাও প্লাসের সাথে। তাহলে এটা হচ্ছে 8, তাহলে এটা 7, এটা 6 না? জি। আচ্ছা,
6 নাম্বারটাও প্লাসের সাথে। এখন আমি দেখেন চাইলে এদিক থেকে এইভাবে করে প্লাসে দিতে পারি, পারি না? জি কিন্তু এই যে 7 নাম্বার বেটাকে আমি কি করে দিলাম, ব্লক করে দিলাম। এই 7টা দিয়ে যদি কোনো, এই লাইনটা দিয়ে এই 7 থেকে যদি কোনো লাইন বের হয়, তাইলে এর গায়ের গায়ের উপর দিয়ে ক্রস করে যাওয়া লাগে না? জি তার মানে আমরা চেষ্টা করব সার্কিট ডিজাইনে কাউকে ব্লক না করে কত দ্রুত যাওয়া যায়। যদি জি নেহাইতেই না পারি সেক্ষেত্রে ব্লক করব। কিন্তু ব্লক করার পরে পরে বাইপাস দিয়ে একটা জয়েন্ট দিয়ে আমরা কি করে দিব, বাইপাস করে দিব। মানে দুই দিকে দুইটা ছিদ্র থাকবে, একটা তার দিয়ে কি করে দিব, এই ছিদ্র আর এই ছিদ্রের মধ্যে সংযোগ করে। বাইপাস করে। জি কিন্তু আমরা সেটা কখন করব, যখন একদম না পারতে। কিন্তু আগে আমাদের টার্গেট কি থাকবে, এমন কোনো আমরা ড্রয়িং করব না যেন কাউকে ইন্টারফেয়ার করে। তাহলে আর কিভাবে প্লাসটাকে নিতে পারি এই 6 থেকে? এই ভিতর থেকে নেওয়া যায় না? আইসি দেখেন তো। নেওয়া যাবে। নেওয়া যায়। এই আরো একটা বলি, জি এই 8 নাম্বার তো প্লাসেই গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ জি তো কষ্ট করে এটাকেও এত দূর আঁকার কোনো দরকার আছে? দাদা টাইম হচ্ছে, টাইম। ওর টাইম উঠে গেছে। আরে টাইম এটা বেশি ডিস্টার্ব করে না? তাহলে এটাকেও এত কষ্ট করে নেওয়ার দরকার আছে? এটাকে এইভাবে না করে দিই, এই এই ওটার পজিটিভের সাথে লেগে দিলে। এই হয়ে যাবে। তুমি প্লাসে যাচ্ছ, যাওয়ার সময় আমাকে একটু নিয়ে যাও। বিষয়টা এরকম হুম আর কি, নাকি? জি হুম তাহলে আমাদের এই 6 নাম্বারের থেকে প্লাসে নেওয়া হয়ে গেল। এখন আসেন, এখন থাকলো 7 নাম্বার। এই 7 নাম্বার থেকে একটা লাইন বের হয়ে রেজিস্টার হয়ে উপরের দিকে প্লাস, আবার নিচে কি একটা জানি। আচ্ছা, এই হলো 7। 7 থেকে একটা লাইন বের হলো, হুম এই করে এই রেজিস্টার দিয়ে উপরের দিকে একটা রেজিস্টার, হুম নিচের দিকে একটা ভেরিয়েবল রেজিস্টার। দেখছেন? জি জি জি। তাহলে একটা ভেরিয়েবল রেজিস্টার আগে এঁকে ফেলবো। ভেরিয়েবল রেজিস্টারের কয় পা? 3 পা নাকি? তিনটা। তিনটা। আচ্ছা, এই 1 2 3। ভেরিয়েবল রেজিস্টার যদি এরকম ত্রিভুজ আকৃতির নিই তাহলে এরকম। আর এখন আধুনিক ভেরিয়েবল রেজিস্টার গুলো এরকম পাশাপাশি হয়। চার স্টেজ। ঠিক আছে? জি তাহলে আমরা যেটা নিই আর কি, আমরা মনে করেন আগের আমলের গুলোই নিলাম, 3 পা, ওই যে ত্রিভুজ আকৃতির গুলো। মধ্যখানের পাটা এই 7 নাম্বারের এই রেজিস্টারের যেখান থেকে গেছে তার সাথে লাগানো না? জি জি এটাই মধ্যখানের পাটা লাগিয়ে দিলাম তাইলে। বুঝা গেছে? জি জি। এই পাটা খোলা, বাকি আর একটা পা কই লাগবে, 2 নাম্বারে গিয়ে লাগবে। এটা হচ্ছে কত, দুই। 2। দুই। আর কোথায় লাগবে? আর লাগবে মনে হয় 3-এ, নাকি কত? 4 নাকি 6? এখানে ড্রয়িংটা একটু দাঁড়ান। ও, আমি ভুল করছি, হ্যাঁ। এটা এই দেখতে ভুল হয়েছিল। এটা 4 আর এটা হচ্ছে 6। এখন যেটা নিয়ে কথা বলতেছি এটা হলো 6। তাহলে আমি ভুল করছি, এই 6টা আমি একটু মুছে দিই। এটা হচ্ছে 4, কেমন? এই যে এটা উপরে যে গেল এটা হলো 4। তাহলে এখানে 4 হুম হচ্ছে নিচের এটা, এটার হুম, সাথে এই যে জাস্ট এইভাবে করে দিব। এই হলো 4। হ্যাঁ ওই এটার সাথে শর্ট যেটা বলছিলাম এটা 6 না, এটা দেখতে ভুল করছি আমি। এই 6 4। হচ্ছে এখন। ঠিক আছে? এই 6 জি নাম্বার, তাহলে এই রেজিস্টরটা গিয়ে এই 6-এর সাথে গিয়ে লাগলো। তাহলে এই রেজিস্টরটা গিয়ে এই 6 বাবার সাথে গিয়ে লাগলো। হুম এই যে এইটা এখন 6-এ লাগলো, ঠিক আছে, কিন্তু নিচে আরেকটা চলে আসছে না, একটা ক্যাপাসিটর হয়ে?
ক্যাপাসিটর। জি তাহলে 6 লাগছে ভালো কথা, এর নিচে আর একটা জিনিস আসছে যেটা কিনা একটা ক্যাপাসিটরে আসছে। কই যাবে এটা পরে দেখা যাবে, একটা ক্যাপাসিটরে আসছে। জি। আসলো, আবার ক্যাপাসিটরে ঢুকার আগেই আবার সে 2 এর সাথে গিয়ে লাগছে, হুম। এই যে এটা। জি। তাহলে ক্যাপাসিটরে ঢুকার আগে মানে এই টার্মিনালটা হুম। জি এটার সাথে 2 এর সাথে লাগাইতে হবে। 2 কই? এইখানে। এখানে। এই তো বিশাল বড় গন্ডগোল, তাই না? জি। হ্যাঁ, এই জায়গায় তারপর এক ইউজ করতে হবে না। বুদ্ধির খেলা খেলতে হবে, ঠিক আছে? হুম। এই জায়গায় বুদ্ধির খেলা খেলতে হবে। তাহলে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে নিবেন? আচ্ছা, একমাত্র নিচ দিয়ে তাহলে চলে এটা যাবে। আপাতত পেন্ডিং রাখেন, এই টার্মিনালটা আমরা পেন্ডিং রাখলাম। ঠিক আছে। ওকে, পরে যেখান দিয়ে ফাঁকা বের হবে সেখানে আমরা দিয়ে দিব। এখন আসেন, এই ক্যাপাসিটর এটা কই গেছে? মাইনাসে গেছে, তাই না? হুম, জি মাইনাস। সিস্টেমের মাইনাস। তার মানে এই ক্যাপাসিটর এটা এটা হচ্ছে সিস্টেমের মাইনাস, এখানে চলে আসছে। হুম। এই যে সিস্টেমের মাইনাসে পড়লো। 5 থেকে একটা ক্যাপাসিটর এই সিস্টেমের মাইনাসে আসছে। আসছে। 5 এটা, হুম এই একটা ক্যাপাসিটর এই সিস্টেমের মাইনাসে আসছে। হুম। ক্যাপাসিটর হয়ে ক্লিয়ার? ক্লিয়ার। জি 1 নাম্বার থেকে গ্রাউন্ডে আসছে। কোথায় আসছে? হুম। গ্রাউন্ডে। হ্যাঁ, এই হচ্ছে এই এক 1 নাম্বার। নাম্বার থেকে এই যে দেখেন গ্রাউন্ডে আসছে। তাহলে এখন 1 নাম্বার থেকে গ্রাউন্ডে আনতে হবে, এটাও তো একটা মায়ের পেজের বিষয় আছে নাকি? জি। জি হ্যাঁ, এই যে এটা। তো এই জন্য আপনাদেরকে এই ডিজাইনটা একটু এডিট করে নিতে হবে, রেজিস্টারটা একটু দূরে দিতে হবে। রেজিস্টারের পা তো অনেক লম্বা থাকে, তাই না? একটু জি। দূরে নিয়ে জি গিয়ে দিলে না, একটু দূরে দিতে হবে, একটু ট্রিকি হতে হবে। এই দুইটা দিয়ে দুইটা লাইন আঁকতে হবে এইভাবে। একটা লাইন হচ্ছে এই যে এই পেন্ডিং এর জন্য দিয়ে দিলাম, জি। দেখেন এটা আসলো 2 নাম্বার লাইনে। এইভাবে করে গিয়ে এই 2 নাম্বারের সাথে লাগলো। জি। বুঝা গেছে? জি। জি আচ্ছা, আর এই 1 নাম্বারটা আসলো গ্রাউন্ডের জন্য, সিস্টেমের গ্রাউন্ডের সাথে লাগলো। বুঝা গেছে? জি দাদা। জি জি। আর কেউ আছে বাকি? আর ওই যে কাটা দিলাম যেটা ওটা। আর পরে তাহলে এটা হচ্ছে সিস্টেমের কি, ব্যাটারির মাইনাস। এই ব্যাটারিটা দেখানোর দরকার নাই, মানে এটার জন্য একটা ফুটা রাখবেন ব্যাটারি থেকে আনার জন্য। আর উপরের এটা হচ্ছে কি, সিস্টেম প্লাস। ওখানে একটা ফুটো। প্লাস নাকি? জি। জি আচ্ছা, তাহলে এখান দিয়ে মনে করেন একটা ফুটা রাখলেন, এটা হচ্ছে সিস্টেমের প্লাস। নিচের দিক থেকে একটা এখান দিয়ে একটা রাখলেন, এটা হচ্ছে সিস্টেমের কি, মাইনাস। মাইনাস। বাইরে। এই বাড়তি অংশগুলো মুছে দিলেন। এই অবস্থায় আসেন, এই দুইটা এবং এই প্লাস মাইনাস ব্যবহার করে কিভাবে এবার এটাকে কানেকশন দিবেন। এটার জন্য সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে। জি আপনি অ্যারেঞ্জমেন্ট রাখলেন এইভাবে, 1 2 3 4। যেহেতু 2 প্রকার এলইডি, একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে লাল। লাল। এই এইখানে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। হুম। এটা হচ্ছে রেড এর, এটা হচ্ছে গ্রিন এর। হুম। মানে গ্রিন এলইডি গুলো নিচের থেকে লাগবে প্লাস মাইনাস, রেড এলইডি গুলো উপরের থেকে লাগবে। কারণ কাস্টমার তো শুধু একটু বুঝলেই হবে, জি। কাস্টমার তো এই জটিল কানেকশন দিতে পারবে না নাকি? না। জি কাস্টমারকে শুধু এই দুইটা টার্মিনাল দিলে সে এটার সাথে সোল্ডারিং করে বা একটা তার বুঝে বের করে যাবে। রাখলেন, রেডের দুইটা গ্রিনের দুইটা। হুম এখন আসেন তো সিস্টেমের রেজিস্টর থেকে, এবার আসেন রেজিস্টর দুইটা। থেকে এক, এই রেজিস্টরের আউটপুটটা কই আসছে?
গ্রিনের প্লাসে আসছে। গ্রিনের প্লাস। তাহলে একটা, এই যে কোনো উপরেরটা হোক নিচেরটা হোক সেম তো নাকি? জি, আমরা ধরলাম যে কোনো একটা রেজিস্টর গ্রিনের কোথায় প্লাসে আসছে। নিচেরটা এই থেকে নিলাম। নিচের এটার সাথে দিলে সোজা, আপনারা বুঝতে সোজা হবে। যদি উপরেটা দিলেও কোনো সমস্যা নাই, গ্রিনের প্লাসে আমরা দিয়ে দিলাম। দিলাম। গ্রিনের মাইনাস কোত্থেকে আসছে? গ্রিনের মাইনাস আসছে এই সিস্টেমের মাইনাস থেকে, মানে জি, আমার মূল যে সিস্টেম, এই মাইনাস টার্মিনাল থেকে গ্রিনের মাইনাস কানেকশন দিয়ে দিচ্ছি। তাহলে গ্রিনের মাইনাসটা আমরা এই সিস্টেমের থেকে মাইনাস নিব, এই মাইনাস নিয়ে এই কানেকশন কানেকশন। দিব। তাহলে গ্রিন নিয়ে কোনো সমস্যা আছে আর? না, সমস্যা নেই। এখন রেড। মুছে দিলাম। এখন আসেন রেড। এখন রেড এটার প্লাস আসবে সিস্টেমের প্লাস থেকে, জি, এই সিস্টেমের প্লাস থেকে রেডের প্লাস। এই রেডের প্লাস। বুঝা গেছে? তাহলে জি, আর বাকি থাকলো কি রেডের মাইনাস। মাইনাস। রেডের মাইনাস আসবে এই রেজিস্টরটা থেকে, সেকেন্ড রেজিস্টার। এই রেজিস্টরটা থেকে। ক্লিয়ার? ক্লিয়ার। এইভাবে করে আপনি সার্কিটটা ডিজাইন করলেন। এবার সেম পিসিবি বোর্ডে দিবেন, আইসি বসাবেন, কম্পোনেন্ট বসিয়ে দিবেন, সোল্ডারিং আয়রন করবেন, করে তার আউটপুট দেওয়ার সাথে সাথেই আপনার এটা জ্বলা শুরু করবে। আর সিস্টেমে প্লাস মাইনাস কত ভোল্টেজ দিতে হবে, ওই ভোল্টেজটা 9.1 ভোল্ট বলা আছে, মানে 9 ভোল্ট দিবেন আর কি। এখানে 9 ভোল্ট, বাজারে 9 ভোল্টের ব্যাটারি পাওয়া যায়, প্লাস মাইনাস লাগানোর সাথে সাথে এটা কাজ করবে। আর এখানে ভেরিয়েবলটা কমালে বাড়ালে এটার স্পিডটা কমবে বাড়বে। জি, তাহলে আইসি ডিজাইন করা কেমন? আইসি কিভাবে করে আইসি থাকলে ডিজাইন করতে হয় আপনারা জেনে গেছেন। এখানে আর কোনো ধরনের রকেট সায়েন্স নাই। আপনারা এখন বুঝেন যে সকল কম্পোনেন্ট আপনারা পারবেন। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? জি দাদা, অবশ্যই পারবো। ওকে, তাহলে আচ্ছা, আহ, একটা জিনিস হ্যাঁ, আমার একটু প্রবলেমটা দূর হচ্ছে না, এটা হ্যাঁ বলেন। এটা আমি প্রশ্ন করেছিলাম। ওটা হচ্ছে, দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা। দুইটা রেজিস্টারের মাথা একটা 730 আর কত 80, ক্লিয়ার হয়েছে বিষয়টা? দুইটা রেজিস্টারের একটা মাথায় একই সাথে সংযুক্ত দেখা যাচ্ছে, কিন্তু যে ডিজাইনটা করেছেন সেখানে দুইটা রেজিস্টার তো মানে সংযুক্ত দেখতে পারতেছি না। মানে এরকম একটা মাথা বাম পাশের মাথাটা। প্রশ্নটা ক্লিয়ার এটা করতে এটা পারলাম কিনা? এটা জি 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 জি। হ্যাঁ, হ্যাঁ, এটা তো সংযুক্ত দেখতে পারতেছি। এই যে এটা তিনের সাথে সংযুক্ত, এই যে দুইটাই, এই যে এদিকে একটা এদিকে হ্যাঁ একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনের সাথে, কিন্তু দ্বিতীয় ডিজাইনের মধ্যে দ্বিতীয় রেজিস্টার 3 নম্বর পিনের সাথে সংযুক্ত দেখতে পারতেছি না। এই যে হ্যাঁ, তিনের এটা, সাথে, হ্যাঁ, এটার সাথে দ্বিতীয় রেজিস্টারটা, এই যে এটা দিতে হয়। এটা একটা, এই যে এটা নিচে একটা, প্রথম রেজিস্টার। ও এই যে হ্যাঁ, এটা একটা রেজিস্টার, এই যে এটা একটা রেজিস্টার। এটা, অন্য কালার দিয়ে ও দিই। আচ্ছা, এটা একটা রেজিস্টার আর নিচে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, হ্যাঁ বুঝতে পারছি, আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি, আমি এটা বুঝতে ভুল করছিলাম, ঠিক আছে, জি, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? না দাদা। আপনারা ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইট থেকে বিভিন্ন ওয়েবসাইট আছে বাজারে। তো মোটামুটি আমার কাছে বিশ্বস্ত মনে হয়, আপনারা ট্রাই করতে পারেন। আমি একটু ওয়েবসাইট ভিজিট করে নিয়ে আসি আপনাদেরকে। আপনারা টেকনিক নাকি? টেকশপ বিডি, হ্যাঁ, এই টেকশপ বিডিতে যেতে পারেন। টেকশপ বিডিতে এইখানে কম্পোনেন্ট বিক্রি করে তারা, পিসিবি টিসিবি যা যা আছে, সিসিবি সব কিছু কিনতে পারবেন এখান থেকে। হ্যাঁ, মিসেলেনিয়াস প্রোডাক্ট, অ্যাক্সেসরিজ, অনেক কিছু একসাথে কিনতে পারবেন। এখান থেকে দেখে নেবেন আর কি আপনারা। হ্যাঁ, যেমন বোর্ড, বিভিন্ন বোর্ড আছে, এগুলো হচ্ছে প্রোগ্রামিং এর কিট আর কি। হ্যাঁ, বিভিন্ন ডিসপ্লে আছে, মাইক্রো কন্ট্রোলার, রোবোটিক্স, সেন্সর, ওয়্যারলেস ইত্যাদি 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 জিনিসপত্র আছে। তো এইখানে তারা
আপনি মনে করেন সার্চ দিচ্ছেন, আপনি এখন একটা সোল্ডারিং আয়রন কিনবেন, এখানে পাবেন এই যে সোল্ডারিং সাকার আছে, সোল্ডারিং পেস্ট আছে, সোল্ডারিং লিড আছে, হ্যাঁ, সোল্ডারিং রেজিন আছে, সোল্ডারিং আয়রন। এই যে মনে করেন সোল্ডারিং, বিভিন্ন সোল্ডারিং আয়রন আছে, মনে করেন দামি আছে, কম দামি আছে। মনে করেন এটা আপনারা দেখলেন, হ্যাঁ, এই যে 308 টাকা। জাস্ট চেক আউট করে একটা, এটা বড় করে দেখা যায় আর কি, হ্যাঁ, কি আছে না আছে কিভাবে করছে। তো একটা চেক আউট করেই আপনারা নিলে সবগুলো যে কার্ডে জমা হবে, লগ ইন করে নেবেন, কার্ড থেকে চেক আউট করে এখান থেকে কিনে নিতে পারবেন। যদিও ওরা আমাকে কিন্তু কোনো কমিশন টমিশন দেয় না, হ্যাঁ, এটা আবার ভাবিয়েন না যে কমিশন দিস। এরকম ইলেকট্রনিক্সের আরো অনেকগুলো কি আছে, সাইট আছে, মনে হয় ইলেকট্রনিক্স বিডি, এই ধরনের অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনারা সার্চ করে অনলাইনে কিনে নিতে পারেন। তাহলে আপনাদের এই ছোট 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 কাজগুলো বাসায় করতে পারবেন। গুগলে সার্চ দিবেন, বিভিন্ন রিমোট কন্ট্রোলিং সার্কিট আছে, বিভিন্ন সেন্সরের সার্কিট আছে, এই ধরনের সার্কিটগুলো সম্পর্কে গুগলে কি করার চেষ্টা করবেন, হ্যাঁ, ট্রেনিং নেওয়ার চেষ্টা করবেন, বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন। তাহলে দেখবেন এই সার্কিটগুলো আপনারা বানাতে পারতেছেন, এবং ফাইনালি আপনারা এই রাস্তায় পথযাত্রী হয়ে গেছেন। ঠিক আছে? এই যে এটা হচ্ছে, এটা কি? পিসি বোর্ড। আচ্ছা, এটা হচ্ছে ধরেন একটা ইনভার্টারের সার্কিট, CD4047 দিয়ে বানাইছে। আপনারা চাইলে বাসায় ছোট্ট আইপিএস বানাতে পারেন এটা দিয়ে। এক সময় কিন্তু আইপিএস এর জগতে এটা দিয়ে কিন্তু আইপিএস বানাতো, বুঝতে পারছেন? জি, এটাই সিপি। এটা দিয়ে আইপিএস বানানো হইতো এক সময়। এটা হচ্ছে মোসফেট, আপনারা তো চিনতেছেন তাই না? জি, IRF 3205 পড়াইছিলেন না? আইআরএফ মডেল থ্রি টু জিরো ফাইভ জি দাদা। এই ধরনের দুইটার পরিবর্তে এখানে মনে করেন 4টা, কিন্তু 8টা, 12টা এরকম অনেকগুলো মোসফেট যদি আপনি লাগিয়ে দেন, তাহলে এইভাবে করে আপনি এটার ওয়াট বাড়াইতে পারবেন। এক সময় বাংলাদেশে আগের আমলের আইপিএস বলতে যেটাকে বোঝানো হতো, এটা দিয়েই মূলত আইপিএসটা বানানো হতো আর কি। হ্যাঁ, এটা খুব মজার একটা সার্কিট, আর কিছু না। ধরেন আপনার কাছে 12 ভোল্টের একটা ব্যাটারি আছে, আমি একটু এটাকে দেখি পড়ানো যায় কিনা। টাইটেল কি? CD4041 ইনভার্টার না? কি এই ইমেজটা আসতেছে না নাকি? এটা ইমেজ ফরম্যাটে নাই, যাই হোক। WABP, ও, এই জন্য পাওয়া যাচ্ছে না। দেখি এখানে কলম টলম পাওয়া যায় কিনা। পাওয়া গেছে কলম। তো এইখানে হচ্ছে বেসিক্যালি এই যে লাল কালারের যে, এইখানে আপনারা একটা কি নিবেন, ব্যাটারি নিবেন, বড় ব্যাটারি, হ্যাঁ। এই বড় ব্যাটারির প্লাস মাইনাস থাকবে, এই প্লাসটা এটার সাথে লাগাবেন, মাইনাসটা এটার সাথে লাগাবেন। তাহলে এই যে প্লাস মাইনাস যে পেয়ে গেল, পাওয়ার সাথে সাথে এই আইসি করবে কি, তার 10 নাম্বার আর 11 নাম্বার পিনে দুটো অল্টারনেটিং কারেন্টের কি দিবে, কমান্ড পালস তৈরি করবে। এটা কিভাবে তৈরি করবে মানে, একবার 10-এ দিবে, একবার 11, 10 11 10 11, ক্লক পালস তৈরি করবে আর কি, সোজা কথা। এই ক্লক পালসের ফ্রিকোয়েন্সি নির্ভর করবে হচ্ছে, এইখানে ভেরিয়েবল একটা রেজিস্টার আছে,
এই রেজিস্টরটাকে কমালে বাড়ালে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। এই ক্লক পালসটা বানাবে মূলত এই দুইটা জিনিস দিয়ে। আমরা এই যে ক্যাপাসিটর এবং রেজিস্টর, ভেরিয়েবল হোক না, সে তো রেজিস্টর, তো মূলত জি আরসি, আরসি, আরএল নাম তো শুনছি তাই না? জি এই আরসি দিয়ে রেজিস্টর এবং ক্যাপাসিটরের সমন্বয়ে বেসিক্যালি এই পালসটা প্রডিউস হবে। এই পালসটাতে এই যে 10 নাম্বার দিয়ে পালসটাকে আউটপুট দিবে, 10 দিয়ে যদি পজিটিভ আউটপুট পালস যায়, 11 দিয়ে তখন যাবে নেগেটিভ। আবার কিছুক্ষণ পরে উল্টে যাবে, 10 দিয়ে নেগেটিভ, 11 দিয়ে পজিটিভ পালস। এই যে এইভাবে যে পালসের যে চেঞ্জ হবে, মানে সহজ কথায় এইখানের পালসটা যদি এরকম হয়, এইভাবে এখানের পালসটা, এই 10-এর পালসটা যদি এরকম হয়, 11-র পালসটা হবে তার উল্টা। যখন এখানে পজিটিভ ছিল তখন এখানে কি নেগেটিভ, যখন এখানে নেগেটিভ তখন এখানে পজিটিভ, আবার এখানে পজিটিভ এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ এখানে পজিটিভ। এইভাবে অল্টার পালস দেওয়ার কারণে, হায় হায় এটা তো মুছা যাচ্ছে না যেহেতু এটা ইমেজ, কি দিয়ে মুছবো? যাক, মুছামুছির দরকার নেই। তো এই যে এই পালস এই গেটকে গিয়ে কি করবে, ট্রিগার করবে। এই পজিটিভ আসলে গেট অন হবে, আবার এইখানের পজিটিভটা আসলে এই গেট অন হবে। যখন এই গেট অন হবে তখন এই গেটটা কি থাকবে, অফ, যেহেতু নেগেটিভ পালস তখন তার। তো এটা অন হলে এই সোর্স থেকে মাইনাস, কোথা থেকে, এই সোর্স থেকে এই মাইনাসটা এইভাবে করে এই ড্রেনের মধ্যে উঠে এই ট্রান্সফরমারের এই জায়গায় আসবে। বুঝতে পারছি? জি নাকি জি দাদা নাকি বুঝেন নাই? হ্যাঁ বুঝছি। মাইনাসটা যাবে তো ওইদিকে। না, ভালো বুঝি নেই দাদা। হ্যাঁ আমি জানি আপনারা ভালো করে বুঝেন নাই। এই রেজিস্টর দিয়ে, আচ্ছা এদিক থেকে আঁকি, এখানে একটা আইসি আছে। এই আইসিটা যেভাবে করে হোক এই দুইটাতে যে পালস বানাচ্ছে একটু বুঝেন তো। হুম। জি এগারো। এখানে এদিকে কি কি আছে আপনারা জানেন। জি। এই দুইটা পালসের মোসফেটের গেটে গিয়ে এই দুইজন লাগবে। হুম। এই টার্মিনালটা সোর্স, এই টার্মিনালটাও ড্রেন। সোর্স। সোর্স। হুম, ঠিক আছে। জি হ্যাঁ, এখন এইটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ড্রেন। এখানে একটা ট্রান্সফরমার আছে, হুম। সেন্টার টেপ ট্রান্সফরমার, মধ্যখান দিয়ে একটা টার্মিনাল বের করা। হাই সাইড এটা, এটা লো সাইড, 12 ভোল্ট বাই 220 ভোল্ট। তাহলে এখন এই জায়গায় গিয়ে এটা লাগানো, এই জায়গায় গিয়ে এটা লাগানো, আর হুম। এইখানে সিস্টেমের প্লাস দিয়ে রাখছেন। এই যে এখানে প্লাস একটা ছিল না, এই প্লাসটা আমি জি। কোথায়, এই সেন্টারে দিয়ে রাখছি, সেন্টারে হচ্ছে প্লাস। আর এই যে সোর্স, এই সোর্স সাথে সিস্টেমের, এই সিস্টেমের মাইনাস দিই। যখন এইটা ট্রিগার পালস দিবে, এটা যখন ট্রিগার পালস দেখা দেখা যায় এই লেখা, জি। এই যখন এটা ট্রিগার পালস পজিটিভ হাফ সাইকেল এখানে ট্রিগার করবে, তখন এই সোর্স আর ড্রেন কি হয়ে যাবে, শর্ট হবে না? শর্ট হয়ে যাবে। হ্যাঁ, তা শর্ট, শর্ট যদি হয়, এইভাবে যদি শর্ট হয়, তাহলে এই সোর্সে কি আছে, মাইনাস। মাইনাস আছে না? এই সোর্সের জি। মাইনাসটা এইভাবে যাচ্ছি 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 কইরা কই চলে আসবে, এখানে আসবে না? মরে যাবে। আর এইখানে কি আছে এই সেন্টারে, প্লাস। প্লাস।
তাহলে প্লাস আর মাইনাসের ফার্স্ট একটা ধাক্কা আসলো, একটা পালস আসলো। এই হুম পালসটা পাওয়ার সাথে সাথে ট্রান্সফর্মার কি করবে? সেকেন্ডারিতে 12 ট্রান্সফার ভোল্টের একটা পালসকে 220 ভোল্টের একটা পালসে কনভার্ট করবে। ট্রান্সফার ট্রান্সফর্মার ডিসিতে কাজ করে না, কিন্তু ট্রান্সফর্মার পালসে কাজ করে। জি বুঝতে পারছেন? জি ডিসির ব্যাটারি আছে না, এই ব্যাটারির দুই মাথা যদি এখানে লাগিয়ে দেন, ট্রান্সফর্মার হুম, কাজ করবে না। কিন্তু ব্যাটারির মাথাটাকে যদি এইভাবে করেন, প্লাসটাকে ধরে এইভাবে এইভাবে যদি ঝাঁকি দেন, তাহলে কিন্তু ট্রান্সফর্মার কাজ করবে। জি পাচ্ছে পাচ্ছে না, পাচ্ছে পাচ্ছে না, এসি ওয়েভের মতো খেলাইতে হবে ডিসি কে। তাইলে ট্রান্সফর্মার কি মনে করবে যে এটা একটা অল্টারনেটিং কোনো কিছু আমি পাচ্ছি, তখন সে কাজ করবে। এই পজিটিভ পালসের জন্য এই মাইনাসটা শর্ট হলো, এই ট্রানজিস্টর এই সরি এই মসফেট কি করলো, ড্রেন টু সোর্স শর্ট করলো। এই শর্ট গিয়ে এখানে আসলো মাইনাস, প্লাস আগে থেকেই পাইতো ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার 12 ভোল্টের ফ্লাক্স পেয়ে গেল, এটা কনভার্ট হয়ে এদিকে কত ভোল্ট? 220 ভোল্ট। 220 ভোল্টের এই পজিটিভটাকে কি করে দিল, ওদিকে পাঠিয়ে দিল। Yes, ট্রান্সফরমারের মনে রাখতে হবে, এই মাথা তখন প্লাস, এই মাথা মাইনাস, আমরা এই দুই মাথায় কি ভোল্টেজ মাপতেছি। জি আচ্ছা, এখন মাইনাস কোথায় এখানে, প্লাস কোথায় মিডলে। এই আচ্ছা, এই অর্ধেক কয়েলে দিলাম কিন্তু 12 ভোল্টের। আর এটা ট্রান্সফরমারটা হচ্ছে 12 0 12, মানে সহজ কথায় সেন্টার টেপ ট্রান্সফরমার, কিন্তু তার তিনটা টার্মিনালের যে কোনো মিডলের থেকে যে কোনো দুইটাকে ধরলে 12 ভোল্ট, যে কোনো দুইটাকে ধরলে 12 ভোল্ট পাওয়া যাবে, এই ধরনের ট্রান্সফরমার। জি এখন আসেন, সেকেন্ড হাফ সাইকেলটা কি, নেগেটিভ না? নেগেটিভ। নেগেটিভ হাফ সাইকেল এটা বন্ধ না? জি আচ্ছা, এটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ, আর মাইনাস উঠে না, ঠিক আছে। জি কিন্তু ওই নেগেটিভ হাফ সাইকেল বরাবর যদি আমরা এখানে দেখি, পজিটিভ না তখন এখানে, জি পজিটিভ। এই পজিটিভ হাফ সাইকেল এটা এই গেটকে কি করবে, ট্রিগার করবে। সেকেন্ড মসফেট এই গেটকে ট্রিগার করবে কিনা? করবে। এই গেটকে ট্রিগার করলে এবার মাইনাস কোথায়, এই যে এখানে, এই জি মাইনাস এইভাবে করে এই ড্রেন টু সোর্স শর্ট করে এই জায়গা করে এই জায়গায় আসবে না। আসবে। প্লাস এখানে আগে থেকেই কিন্তু কমন, প্লাস আগে থেকেই আছে, হুম মাইনাস এখানে চলে আসলো। এখন জি প্লাস জি আর মাইনাসের ডিরেকশন কোথায়, নিচে না? হ্যাঁ মাইনাসের ডিরেকশন নিচে। আচ্ছা, কয়েল আগে যদি উপরের দিকে যাইতো, এখন কয়েল উল্টা হয়ে নিচের দিকে না, ইয়েস নিচের পেঁচানোর দিকে। ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ এটা 12 ভোল্ট পাচ্ছে, ফ্লাক্সও তৈরি করতেছে, কিন্তু হুম পেঁচানোর ডিরেকশনটা উল্টা। সেই জন্য এইখানের প্লাস মাইনাস আমি যদি মিটার এভাবে ধরে রাখি, তখন এখানে উল্টা একটা কি পালস দেখতে পাবো। yes, বাস্তবে তখন প্লাস পাওয়া যাবে এখানে, মাইনাস পাওয়া যাবে কোথায়, উপরে। পরে। কিন্তু আমরা তো মিটার ধরবো যে আগে যেভাবে ধরছি এভাবে ধরবো নাকি। জি ধরবো এটা। তো মিটার যদি আগের প্লাস মাথাটা আমার যদি উপরেই থাকে, মাইনাসটা যদি নিচেই থাকে, তাহলে আমি উল্টা ভাবে দেখবো না তখন এটাকে। জি নেগেটিভ দেখাবে। তাহলে কি হলো, এদিকের পজিটিভ হাফ সাইকেলের জন্য এদিকে পজিটিভ হাফ সাইকেল, নিচের পজিটিভ হাফ সাইকেলের জন্য এদিকে নেগেটিভ হাফ সাইকেল পাওয়া গেল। জি এটা সাইন ওয়েভ তৈরি হলো, হ্যাঁ হয়নি। এটা স্কোয়ার আচ্ছা ওয়েভ পয়েন্ট তৈরি হলো, স্কয়ার বুঝতে আসছে। কিন্তু পারছি। স্কোয়ার স্কোয়ার ওয়েভ। তাহলে এই ধরনের আউটপুটে আমরা এই ওয়েভ গুলো পেতে থাকবো। এখন এই ওয়েভ দিয়ে আমরা চাইলে কি, আমাদের যদি এটা 50 হার্টস, এই ফ্রিকোয়েন্সিটা এদিক থেকে আমরা সেট করে দিব। বুঝতে পারছেন? জি জি ক্যাপাসিটর, রেজিস্টর, এটা ভিআর, ভেরিয়েবল রেজিস্টার। ভেরিয়েবল রেজিস্টরটা হয়ে আমরা কি করে দিব, সেট করে দিব। এই ফ্রিকোয়েন্সিটা যদি 50 হার্টস হয়, তাহলে আমাদের এটা দিয়ে কিন্তু লাইট ফ্যান চালানো যাবে। তাহলে আমরা এটা দিয়ে লাইট ফ্যান চালালে একটা অসুবিধা তৈরি করবে, লাইটে কোনো সমস্যা হবে না, কিন্তু যদি ফ্যান হয়, ফ্যানে একটা গ করে একটা আওয়াজ করবে, এই যে এই স্কোয়ার ওয়েভের কোণাগুলোর জন্য। আচ্ছা এই আওয়াজটাকে নিরসনের জন্য আমরা একটা পদ্ধতি বের করব। আমি এটা একটু মুছে দিই।
তখন ওয়েভটা হবে এরকম। তখন প্রতিটি কোনায় কোনায় স্লোলি আউজ করবে না? অলমোস্ট স্কোয়ার ওয়েভ না, জি। স্কোয়ার হয় নাই, এটাকে বলা হয় মডিফাইড স্কোয়ার ওয়েভ। Square. মডিফাইড স্কোয়ার ওয়েভ, স্কোয়ার ওয়েভ না কিন্তু স্কোয়ার ওয়েভের কাছাকাছি। তখন ফ্যানের এই গো করার আওয়াজের পরিমাণটা থাকবে কিন্তু কমে যাবে। এটার জন্য কি করতে হবে, জাস্ট এইখানে এই এই জায়গায় একটা ফ্যান ক্যাপাসিটর লাগিয়ে দিতে হবে। হুম। বুঝতে পারছেন? জি। 2.5 বা 3.5 মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাড, 400 ভোল্ট। কেন, এখানে তো 220 ভোল্ট, তাই না? হুম। এই জন্য 400 ভোল্টের ক্যাপাসিটর লাগিয়ে দিতে হবে। তখন গিয়ে আপনার যে আউটপুটটা পাওয়া যাবে সে আউটপুটটা এরকম মডিফাইড স্কোয়ার ওয়েভ হবে। এই এক সময় এই পুরো দাদা আইপিএস এর, টাইমিং। ও পুরো আইপিএস এর জগৎটা কি এইভাবেই নিয়ন্ত্রণ হতো। বুঝতে পারছেন? জি দাদা। এখন কিভাবে হয় দাদা? আরে এখন তো এটা পুরো ফুল সাইনোসয়েডাল ওয়েভ বানায় আউটপুটে, ফুল সাইনোসয়েডাল ওয়েভ বানায়, এগুলো বহুত কাহিনী করে। এখন পুরোটাই মাইক্রো কন্ট্রোলার বেস। আগে এক সময় মাইক্রো কন্ট্রোলার ছিল না, হুম। শুধুমাত্র এই ধরনের অ্যানালগ সার্কিট, যখন প্রোগ্রামিং আবিষ্কার হয় নাই, মাইক্রো কন্ট্রোলার ছিল না, তখন করতো আর কি। এটা আমরা আমি 2010 11 সাল পর্যন্ত বিক্রি করছি এই আইপিএস। হুম। একদম চট্টগ্রাম সিটিতে না করে হলো 250-300 পিস বিক্রি করছি আর কি, এইভাবে বানিয়ে। অনেক, হ্যাঁ, অনেকটাই তো স্যার। হ্যাঁ, আমার ফ্যাক্টরি ছিল, আমার এগুলোর ফ্যাক্টরি ছিল। হ্যাঁ, একমাত্র ডিজাইনারও আমি, প্রোডাকশনও আমি, সেলসম্যানও আমি, ম্যানুফ্যাকচারারও আমি, অল ইন ওয়ান। সবই। কি কি প্রোডাক্ট ছিল দাদা? আমার ছিল হচ্ছে ইলেকট্রনিক রিমোট কন্ট্রোল লাইট ফ্যান কন্ট্রোলার, হুম। তারপরে ছিল এই আইপিএস, তারপরে ছিল ভোল্টেজ স্টাবিলাইজার, তারপরে ছিল টাইমার। টাইমার মানে হচ্ছে অনেকে ভোল্টেজ স্টাবিলাইজার না নিলে শুধু ইলেকট্রিসিটি আসলে 5 সেকেন্ড পরে বা 10 সেকেন্ড পরে তারপরে ফ্রিজে লাইন দেওয়ার জন্য বলে, ওই ধরনের টাইমার সার্কিট ছিল, ওগুলো অনেক সস্তা। হ্যাঁ, তো এই ধরনের প্রোডাক্টগুলো ছিল, বিভিন্ন লাইটের প্রোডাক্ট ছিল। যেমন বাজারে হচ্ছে যে ধরেন আপনার ওই যে চার্জ লাইট কিছু ছিল, ছোট নোকিয়া মোবাইলের চিকন পিন দিয়ে চার্জ হইতো, জি। ওই ওই ধরনের লাইটগুলো বাজারে বিক্রি করতাম, এগুলো ছিল। তো দাদা একটা প্রশ্ন, হ্যাঁ। এইখানে লাস্টে যে কি ক্যাপাসিটরটা দিলেন, হুম। হ্যাঁ 400 ভোল্টের, তো হুম। মানে ক্যাপাসিটরের কাজটা বিভিন্ন রকম দেখতেছি। এক সময় কি দেখতেছি ওই তার চার্জটা সংরক্ষণ করে ট্রিগারিং এর কাজে ব্যবহৃত হচ্ছে, আবার এইখানে সাইনোসয়েডাল ওয়েভের মানে তার কাছাকাছি নেওয়ার জন্য ব্যবহৃত হয়। মানে এক এক সময় এক এক রকম, মানে এইখানে ক্যাপাসিটরটা আসলে কি কাজ করতেছে, মানে আপনি একটু এটাই। কষ্ট করে ইলেকট্রনিক্সের ক্লিপিং ক্ল্যাম্পিং, ক্লিপিং ক্ল্যাম্পিংটা একটু পড়বেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইলেকট্রনিক্সের যে আমাদের ক্লিপিং সার্কিট ক্ল্যাম্পিং সার্কিট কোথায় আছে, কত নাম্বার ক্লাসে আছে, আগে শিডিউলটা একটু দেখবেন, আগের গ্রুপে গেলে পাবেন। ওই ক্লিপিং এবং ক্ল্যাম্পিং সার্কিটে গেলেই এটা বুঝবেন কিভাবে কোনাটা কাটে, কিভাবে এরকম কাটতেছি, কেন কাটতেছি, আর ক্যাপাসিটর কিভাবে এই ক্লিপটা করতেছে। এটা মূলত ক্লিপিং সার্কিট। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি ঠিক আছে। বুঝতে পারছেন ভাইয়া? এটা মূলত হচ্ছে যে আপনার জি থিওরিটা জি। ওখান থেকে আসলে আপনার এই জিনিসটা বুঝতে খুব সোজা হইতো। এই জন্য বেসিক্যালি থিওরি গুলো পড়ানো আর কি। না করছিলাম আর কি, অনেকদিন পরে তো মনে নেই আসলে আমার। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। বুঝতে পারছি। উম, শব্দটা মনে আছে, ক্লিপিং সার্কিট হ্যাঁ, হ্যাঁ, আছে। ক্লিপিং একটু একটু পড়ে নিয়েন কষ্ট করে। জি। আচ্ছা, আমার ক্লাস মোটামুটি এখানেই শেষ। আজকে আমার ডিজাইনের ক্লাস পড়ানো ছিল, কিন্তু বোনাস ক্লাস হিসেবে এই আইপিএস বা ইনভার্টার হয়ে গেল। তো আগামী ক্লাসে আমরা বেসিক কিছু সার্কিট সম্পর্কে পড়ব, অর্থাৎ
আমরা যে রিলে সুইচিং কিভাবে করব, অপেমের ইউজ সম্পর্কে পড়ব, আরো অপেম দিয়ে আমরা মজার মজার কিছু সার্কিট বানানো শিখব। চোর ধরা, তারপর হচ্ছে বিভিন্ন গণনা, তারপর হচ্ছে যে সূর্যের আলোর সাথে বা দিনের আলোর সাথে সম্পর্কিত এমন কিছু সার্কিট, এরকম কিছু 5-7টা সার্কিট আমরা আগামী দিন অর্থাৎ আগামী ক্লাসে শিখব। তো আমার ব্যাটারি চার্জও শেষ, ক্লাসও শেষ। কারোর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন আর কি। দাদা, হুম। আগামী দিন কি চোরদোড়ার একটা সার্কিট প্র্যাকটিক্যালি বানানো যাবে? ওই যে প্র্যাকটিক্যালি বলতে ডিসপ্লেতে আর কি, এঁকে এঁকে। মানে আপনার এখানে বানানো যাবে না? ওরে ভাই, আপ- আমার এখানে বানাইতে গেলে হুম, আর ক্লাস করতে হবে না, ওটা বানাইতে বানাইতেই টাইম শেষ। হ্যাঁ, অনেক সময় লাগবে না? ভালোই সময় লাগে, খারাপ না। ছোট ছোট জিনিস তো, মনে আচ্ছা, হয় যেন এখনই হয়ে যাবে, কিন্তু অনেক সময় ভোল্টেজ এদিকে মাপতে ওইদিকে নিতে ওইদিকে তার কাটতে দেখা আছে যে সব চলে যাবে টাইম। বুঝছি। দেখেন, আমার উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে এই প্র্যাকটিক্যালে এক্সপার্ট বানানো না। আমার উদ্দেশ্য হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিসটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়া, হুম, মজা লাগাই দেওয়া। এই মজাটা লেগে গেলে এই ইলেকট্রনিক্সের পিছনে আপনারাই ছুটবেন, আমাকে বলতে হবে না। জি দাদা। হুম, এই কারোর কোনো প্রশ্ন? দাদা, একটা আইসি আমরা ডাটা শিট দেখে মানে আইসিটা কোন কাজে ইউজ করতেছে, কোন পিনে মানে কি কাজে, ওটা আমরা মানে ওটা বোঝানো যাবে? না, ডাটা শিট দেখে বোঝা যাবে না। বেসিক্যালি ডাটা শিট দেখে আমরা বুঝবো এটা কি আইসি। জি। যেমন এটা কি লজিক গেটের আইসি, নাকি এটা সুইচিং এর কাজে ব্যবহৃত আইসি, নাকি 555 টাইমার আইসি। এখন মনে করেন 555 টাইমার আইসি, এখন টাইমার আইসি দিয়ে অনেক প্রকারের কাজ করতে পারবেন। কেউ অ্যালার্মের কাজ করবে, কেউ বাজনা বাজানোর কাজ করবে, কেউ দেখা আছে যে আপনার যে ভোল্টেজ বাক বুস্ট কনভার্টার করার জন্য কাজ করবে, কেউ বলবে যে আমি নেগেটিভ ভোল্টেজ চাই, পজিটিভ ভোল্টেজকে নেগেটিভ বানাইতে চাই, সেখানে কাজ করবে। আইসি দিয়ে অনেক কাজ করা যাবে। এখন আমার প্রয়োজন, ইলেকট্রনিক সিস্টেমটাই এরকম যে প্রয়োজন থেকে শুরু। একজন কাস্টমার এসে বলবে যে আমাকে এই কাজটা করে দিতে হবে, আমার এটা হলে এরকম করে দিতে হবে। এই যে তার লজিক, এই লজিক থেকে অ্যানালাইসিস শুরু ইলেকট্রনিক্সের। এখন জি। আপনি যতগুলো আইসি সম্পর্কে ধারণা রাখতে পারবেন, যতগুলো কম্পোনেন্ট নিয়ে আপনি বেশি জানবেন, ওই ডিজাইনটা, ওই কাস্টমারের কথাটা বুঝে ডিজাইনটা পর্যন্ত নেওয়া আপনার জন্য ইজি। আমি কি বুঝাতে পারছি বিষয়গুলো? জি দাদা। এটা শুরু হয় হচ্ছে কাস্টমার সাইড থেকে। আপনি কি বানাইতে চান? ইলেকট্রনিক্সে পারে না এমন কিছু নাই। শুধু 2 ভোল্টের ভোল্টেজ যদি আপনি বানাই দিতে পারেন, ইলেকট্রনিক্স পৃথিবী জয় করে আসতে পারবে। শুধু 2 ভোল্ট দরকার তার। 2 ভোল্ট পেলে এই 2 ভোল্টকে দিয়ে পুরো পৃথিবী জয় করা যায়। এটা ইলেকট্রনিক্সের একটা ভাষার একটা কমন একটা ডায়লগ। মনে করেন আপনি, এর আগে মনে হয় আমি অন্যান্য ক্লাসে বলেছিলাম যে বাংলাদেশে বসে আপনি আমেরিকার ফুলের বাগানের পানি দিবেন, ইজিলি সম্ভব ইলেকট্রনিক্সে, একদম ইজিলি সম্ভব। আপনি চট্টগ্রামে বসে মনে করেন যে আপনি সিলেটের চা বাগানে হচ্ছে যে পাম্প একটা চালাবেন, লাইটের বিশাল একটা লাইট, মনে করেন লাইটের শেডের পাওয়ার আপনি অন করবেন, অফ করবেন, যখন মন চায় এটাকে কন্ট্রোল করবেন, একদম সম্ভব। এগুলো কিন্তু ইলেকট্রনিক্সে সম্ভব। তো এই জন্যই বলছি, শুধু 2 ভোল্টের একটা সিগন্যাল যদি আপনি দিতে পারেন, অথবা জি। কোনো ওয়েভ পালস যদি আপনি জেনারেট করে দিতে পারেন, এটা দিয়ে কিছু একটা করো, ইলেকট্রনিক্স পুরো বিশ্ব জয় করে আসতে পারবে। তো এই হচ্ছে কথা আর কি। জি দাদা, বুঝতে পারছি। আহ, জি দাদা, আপনার ক্লাসটা খুব ভালো লাগছে, কিন্তু বিষয় হচ্ছে মানে আজকে আপনার যে সুন্দর ক্লাস, এই ক্লাসে তো আরো লোভ ধরে গেল বেশি। এখন আপনার এই আমাদের কোর্স শেষ হওয়ার পরে
প্র্যাকটিক্যাল কিছুই নিয়ে কি আপনি নতুন কোনো ক্লাসের অফার করতে পারেন? আপনি অনেক বিজি আমি জানি, বা নতুন আপনি কোর্স বোধহয় শুরু করতেছেন আগামী 14 তারিখ থেকে। তো এই ধরনের কোনো কিছু কি হ্যাঁ, নেওয়া যায়, ইনিশিয়েটিভ কোনো কি নেওয়া যায় যে অল্প কয়েকদিনের জন্য কিছু বেসিক, মানে আসলে পিসিবিতে ডিজাইন করার যে আমার কাছে মনে হয়েছে আর কি, যে কম্পোনেন্ট গুলো আসলে এই কম্পোনেন্টটা কেন ব্যবহার করেন, ট্রাবল শুট মানে একটা জিনিস একজনে নিয়ে আসলো বা আমার হোম অ্যাপ্লায়েন্সের গুলোর জন্য ট্রাবল শুট যদি আমি করতে না পারি, বা মানে কিছু আর কি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকলে, প্র্যাকটিক্যাল বলতে আপনি বোর্ডে যা দেখাচ্ছেন ওরকমই, হ্যাঁ, তো এটার কারণে এই সমস্যা হয়েছে, এটার কারণে এই সমস্যা হয়েছে, এগুলা কিছু জানলে পরে আমার মনে হয় ভালো হতো। আপনাকে এই ধরনের কোনো পরিকল্পনা নেওয়া যায় কিনা? না, এরকম কোনো পরিকল্পনা আপাতত নাই। এটা 2014 সালে এটাকে কবরস্থানে কবর দিয়ে আসছি। আমি এক সময় মানে এটা আমার একটা প্যাশন ছিল যে আমি মানে প্র্যাকটিক্যাল পড়াতাম। আমি যখন আহ, একদম জুনিয়র ছিলাম তখনও আমি ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারের স্টুডেন্ট পড়াতাম, শুধুমাত্র এই প্র্যাকটিক্যাল পড়াতাম। আমি কিন্তু আমার শিক্ষকতা শুরু করছি কিন্তু প্র্যাকটিক্যাল পড়ানোর মধ্য দিয়ে। আমি থিওরি পড়াতাম কম, প্র্যাকটিক্যাল পড়াতাম। শেষে শেষে এই সবার জ্বালায় আর পারলাম না, শেষে থিওরিতে আসলাম। এখন এই প্র্যাকটিক্যালে আমি আর ফিরে যেতে চাই না। প্র্যাকটিক্যাল ওয়্যারলেস এভাবে পড়ানো আসলেই পসিবল না। এটা ফিজিক্যালি থাকলে এটা পড়ানোটা সহজ, কিন্তু ওয়্যারলেস পড়ানোটা একদম কঠিন। এটা বাস্তবেই কঠিন। আর তারপরও যদি আপনার পাশেও আসেন তারপর আমি পড়াতে পারবো না, কারণ আমার সময় একদমই নাই। এখন না বলার অভ্যাস শিখতেছি আমি। এক সময় না বলার অভ্যাসটা কম পারতাম। যেমন এখন স্টুডেন্টরা ভর্তি হতে চায়, অনেকে অর্থনৈতিক সমস্যার কথা বলে, ফ্রির কথা বলে, আমি সরাসরি বলি যে না, হবে না। আগে কিন্তু এটা বলতে পারতাম না, বলতাম যে অর্থনৈতিক সমস্যা, আচ্ছা ঠিক আছে ফ্রিতে ভর্তি হয়ে যাও। এই জিনিসটা না বলা শিখতেছি। কিছুদিন আগে আমেরিকান একটা জাহাজ কোম্পানির থেকে অফার আসছে যে তাদের জাহাজের ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল সাথে মেকানিক্যাল যত প্রবলেম হয় আমার সাথে তারা চুক্তিবদ্ধ হতে চায়, যেগুলো সব আমরা ঠিক করে দিব। এবং সাথে আমেরিকা যাওয়া, কোরিয়ায় যাওয়া, তাদের ইউরোপ কান্ট্রিতে যাওয়া ফ্রি। এখন আমার কি বলবো আমি এগুলা, তারপরে আমি ওই অফার কিন্তু ডিনাই করছি। কি জন্য? আমি যে জগৎ থেকে বের হয়ে আসছি আমি আর ওখানে যেতে চাই না। তো এটা শুনে আবার মনো কষ্ট পাবেন না। আপনারা চাইলে অনেক ইনস্টিটিউট আছে, টেকশপ বিডি এরাও মনে হয় কোচিং করায়। এরকম অনেকগুলো ইনস্টিটিউট আছে যারা এরকম প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ক্লাসগুলো আসলে করায় আর কি। তো আমি পড়ানো বন্ধ করে দিয়েছি এগুলো অ্যানালগ ইলেকট্রনিক্স। এখন তো যুগ আরো অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আরডুইনো আসছে, রাসবেরি পাই আসছে। হ্যাঁ, ওগুলো প্রোগ্রামিং এ খুব ভালো কাজে দেয়, মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রামিং, মাইক্রো প্রসেসর প্রোগ্রামিং এ। তো ওই যুগের সাথে তাল মিলাইয়া কাজ যদি আপনারা করতে পারেন, ভালো কিছু করতে পারবেন। আর কারো কোনো প্রশ্ন আছে? না দাদা, আর কোনো প্রশ্ন নেই। এখন এইখানে একটা বিষয় আপনারা কেউ প্রশ্ন করেন নাই। এই যে আমি রেজিস্টরের জন্য 2টা পয়েন্ট রাখলাম, ট্রানজিস্টরের জন্য 3টা, আইসির জন্য 8টা, এগুলো তো ফুটা নাই, এটা তো বোর্ড। হুম। তাইলে ফুটা? কানেক্ট করা, ইন্টারনালি কানেক্ট করা মনে হয়। ফুটা দাদা করে আসলে স্টুডেন্ট নিতে আমার হবে। আমার স্টুডেন্ট মনে ডিল কিছু প্রশ্ন আসছিল। আমি এটা ভাবছিলাম মনে হয় এই ফুটাটা করে নিতে হবে। স্টুডেন্ট ড্রিল মেশিন দেয় দাদা, 24 ভোল্টের হ্যাঁ, ছোট ছোট কতগুলো ড্রিল মেশিন এরকম আছে। এরকম ওই টেকসব বিডিতে ড্রিল মেশিন পাবেন, ইয়া লাগানো, ওই সুইয়ের মতো ছোট ছোট এই ড্রিল বিট আছে, ছোট্ট একদম। হ্যাঁ, 1 mm হুম, ড্রিল বিট, 2 mm ড্রিল বিট, 0.5 mm, 0.5, 0.75 mm, বিভিন্ন এর ড্রিল বিট পাওয়া যায়। ওই ড্রিল বিট দিয়ে ফুটাটা করে নিতে হবে। করলে তারপর আপনি ওখানে রেজিস্টার ঢুকাতে পারবেন। আশা রাখি ফুটাটা কখন করতে হবে দাদা? সার্কিট তৈরি হয়ে যাওয়ার পরে। তৈরি হয়ে যাওয়ার পরে? হুম,
আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ঠিক অনেকে আছে। আগে অনেকে আগেও করে, ড্রয়িং ড্রয়িং করার পরে ফুটা করে হুম, ওই ড্রয়িংটা ওইখানে আবার একটু ভালো করে করে দেয় যেন ওই জায়গা দিয়ে আবার না গলে। কিন্তু আচ্ছা সার্কিট তৈরি হয়ে যাওয়ার পরে ফুটাটা করলে ভালো, সেক্ষেত্রে আর ঝামেলাটা থাকে না। বুঝতেছি। আর মার্কার যেটা দিবেন সেটা হুম, অবশ্যই কিন্তু গাঢ় ভালো মানের মার্কার দিয়ে দিবেন। প্রয়োজনে একবার হুম, লাইন এঁকে শুকাবেন, শুকানোর পরে আবার দ্বিতীয়বার লাইন আঁকবেন, যেন বুঝতেছি। মোটা লেয়ার থাকে, এটা যেন ওই জায়গায় গিয়ে কেন ক্ষত তৈরি করতে না পারে অ্যাসিড গিয়ে। তাহলেই আশা রাখি আপনারা আউটপুটটা দেখতে পাবেন, ভালো লাগবে। তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিতে পারি নাকি? দাদা আমাদেরকে কোন একটা সার্কিট, মনে করেন পাওয়ার সাপ্লাই আছে, বিনোদন একটা সার্কিটে মানে কোন কম্পোনেন্ট কোন কাজ করে এটা একটু দেখাতে পারলে দাদা ভালো হইতো নেক্সট ক্লাসে। কোন কম্পোনেন্ট কি কাজ করে, কোন কম্পোনেন্ট কি জি কাজ একটু করে সেই কম্পোনেন্ট গুলোর বর্ণনা গত ক্লাসে পড়াই নাই। হ্যাঁ পড়াইছেন দাদা। তো না একটা সার্কিটের মধ্যে ঢুকে আর কি একটা। দেখেন, আপনাদের মনে এখনো একটা সংশয় রয়ে গেছে। আপনারা ভাবতেছেন যে একটা সার্কিটে ঢুকে এটা কি কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে। এই জিনিসগুলো এইভাবে কখনোই শেখা যাবে না। এটা, এই যে মনে করেন আপনার ফ্লিপ ফ্লপ সার্কিট কিভাবে কাজ করে এখন বলতে পারবেন না আপনি? জি পারবেন। এইরকম সার্কিটের প্র্যাকটিক্যাল করতে 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 আপনি নিজেই বলতে পারবেন। এটা প্র্যাকটিক্যাল ছাড়া আমি যদি এখন বড় একটা সার্কিট এনে এখানে এটা কাজ করে, এটা এই জায়গায় ট্রিগার হচ্ছে, এই জায়গায় এটা এই পালসটা তৈরি করতেছে, এই জায়গায় রেজিস্টর দিয়ে ভোল্টেজ ডিভাইডারের কাজ করছে, এইভাবে যদি আমি বুঝাই, শুধু এই সার্কিটটাই বুঝবেন, এই জি সার্কিটটা অন্য সার্কিটের সাথে আর মিলবে না। জি তবে দাদা বুঝতে আপনাকে পারছি। বেসিকটা বুঝতে হবে, রেজিস্টরের কাজ কি, ক্যাপাসিটরের কাজ কি, ডায়োডের কাজ কি। এইভাবে প্রতিটা কম্পোনেন্ট আমি গত ক্লাসে পড়িয়েছি না, এই জি দাদা প্রতিটা কম্পোনেন্ট সম্পর্কে আপনি জানলে তখন কি কাজে অ্যাপ্লাই হচ্ছে সেখানে এই জিনিসটা বুঝে যাবে। তবে একটা সার্কিটের অপারেশন অন্য সার্কিটের অপারেশনের সাথে মিলবে না। মিলবে না। এই জন্যই আমি যদি সার্কিট এনেও বুঝাই, কোনো লাভ হবে না। শুধু আচ্ছা প্র্যাকটিস বাড়াতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিক্যাল করতে হবে, করলে ফাইনালি গিয়ে আপনি আউটপুটটা ভালো দেখতে পাবেন। দাদা আমার একটা প্রশ্ন ছিল। বলেন। দাদা ওই যে মাইন্ড কন্ট্রোলের বিষয়টা বললেন, কি মাইন্ড কন্ট্রোল? যে ওই মাইন্ড কন্ট্রোলের ট্রেনিং এর কোনো সোর্স কি আপনার পক্ষে দেওয়া সম্ভব হবে? মাইক্রো কোথায় কন্ট্রোলার। মাইন্ড কন্ট্রোলের এগুলো তো আসলে অফিসিয়াল ট্রেনিং তো। জি। মনে করেন যে আপনার বড় বড় কর্পোরেট এইচআর, হ্যাঁ, বা বড় বড় কোনো প্রতিষ্ঠানের, যেমন মনে করেন ইউনিলিভার গ্রুপ, তাদের অফিসারদেরকে একটা ট্রেনিং করাচ্ছে। ট্রেনার হিসেবে কাদেরকে আনছে? মনে করেন ইন্টারন্যাশনাল বিভিন্ন স্কলারকে নিয়ে আসছে, তারা করাইলো আর্ট অফ মাইন্ড কন্ট্রোলের। ওই জায়গায় তো আপনার সোর্স পেলেও আপনাকে কি ঢুকতে দিবে? না দিবে না তো। এই ধরনের আর কি এই ট্রেনিং গুলো সাধারণত আমজনতার জন্য হয় না আর কি। হুম, এটা যারা হচ্ছে আমাদের মাথায় বড়ই রেখে খাচ্ছে ওদের জন্য হয়, মানে যারা আপনাকে আমাকে পরিচালনা করবে হুম। তাদের জন্য হয়। আমি একটা ফ্রি সেমিনারে গেছিলাম দাদা, ওই আবিদ ইন্টারন্যাশনাল নামে ওনার একটা প্রোগ্রামে গেছিলাম, মাইন্ড ট্রেনার উনি। জি। ফ্রি আর কি, স্টুডেন্টদের জন্য করছিলেন উনি, হুম মানে জগন্নাথ ইউনিভার্সিটিতে। হুম হুম। হয়, এরকম হয়, অনেক সেমিনার আসে আসে এরকম। ঠিক দাদা আপনি আছে। প্রোগ্রামে কার্বো অফিসে কোন কোন সময় থাকেন দাদা? কার্বন আগ্রাবাদ। অফিসে আমি রেকর্ডটা স্টপ করে দিই।